দেখেন, সমুদ্র আইনের একটা পিডিএফ আপনাদের সামনে নিয়ে আসি। সমুদ্র আইন কাকে বলে, কাকে বলে এটা দেখেন কোনো ইয়ে নাই এখানে, কোনো এরকম নাই যে আন্তর্জাতিক আইনের অমুক বিধান অনুযায়ী এখানে বিভিন্ন পর্যালোচনা করে সমুদ্র আইন কাকে বলে সেটা লেখা হয়েছে। এখানে ব্যাখ্যা করার মতন যে শব্দটা আছে কনভেনশন, আর উপরে সমুদ্রের কিভাবে নৌ চলাচল করবে, সমুদ্র থেকে বিভিন্ন সম্পদ কিভাবে আহরণ করবে, এই সব জিনিস যে আইন কন্ট্রোল করে সেটাই সমুদ্র আইন। এখানে একটু বিস্তারিত লেখা আছে, মূল বিষয় তো ওইটা, সমুদ্রের সম্পদ, সমুদ্রের চলাচল বা সমুদ্র সংক্রান্ত যত নীতি আছে এইগুলার নিয়ম যে আইনের মধ্যে আছে বা যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে সমুদ্র আইন বলে, কথা শেষ। এখন সমুদ্র আইন সংক্রান্ত দুইটা বড় বড় কনভেনশন আছে। 1958 সালে একটা কনভেনশন হয়েছে, 1982 সালে একটা কনভেনশন হয়েছে। এই দুইটা কনভেনশনে আপনার সমুদ্র আইনের ব্যাপক, মানে এর আগে সমুদ্র আইন কোন আইন দ্বারা ওই যে সমুদ্র আইন ছিল তা সেখানে দুর্বল ছিল। এই দুইটা কনভেনশনে সমুদ্র আইনকে অনেক শক্তিশালী করা হয়েছে, বিশেষ করে 1982 সালের আহ, ইসে, মানে এখানে আপনার দায় দায়িত্ব, অধিকার, কর্তব্য এইগুলা খুব ভালোভাবে এইগুলা নিয়ে আসছে এই দুইটা কনভেনশনে। এখন কনভেনশন কি এটা আমাদেরকে জানতে হবে, যে কনভেনশনে নিয়ে আসছে এটা কনভেনশন কি। আপনারা কনভেনশন, আমি এটা একটু উপরে উঠাই, কনভেনশন দুইটা শব্দ লিখি, কলম কই, ট্রিটি আর কনভেনশন দুইটা শব্দ আছে। ট্রিটিটা হলো যখন, কনভেনশন বলতে গেলে আগে ট্রিটি বলতে হচ্ছে, অনেকেরই হয়তো জানা আছে, অনেকের জানা নাই, এই জন্য আমাকে আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি। আমি সবসময় এখানে পড়ানোর চেষ্টা করি, যিনি সবচেয়ে এই আপনাদের ভিতরে যিনি সবচেয়ে কম জানেন তাকে বেশ ধরে। এখন অনেকেই মনে করবে হ্যাঁ ট্রিটি কনভেনশন এইগুলো আবার বলার কিছু আছে, এটা তো ইজি, আপনার জন্য ইজি, এখানে সবার জন্য ইজি না। এই জন্য মানে যিনি কম জানেন তাকে আমাদের ধরতে হবে। দেখেন যখন ওই যে মুসলিম ফারাইজ শেখাই তখন তো মানে বলেই দিই যে এক আর এক দুই, এটা না পারলে এটাও জিজ্ঞাসা করে না, সেখান থেকে শুরু করব। ট্রিটিটা হলো পরস্পর দুই বা ততোধিক দেশ, পরস্পর দুই বা ততোধিক দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তি যখন করে, মনে করেন দুইটা দেশ বাংলাদেশ ইন্ডিয়া ফারাক্কা নিয়ে চুক্তি করবে, তিস্তা নিয়ে চুক্তি চুক্তি করবে, বা অন্য কোনো বাণিজ্য নিয়ে চুক্তি করবে, অথবা আরো দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান মানে এই উপমহাদেশে আরো দেশ যদি যোগ করি, নেপাল, এই কয়েকটা দেশ এরা বাণিজ্য করবে, অথবা বাংলাদেশের সাথে ইটালি ফ্রান্স বা অন্য দেশ বাণিজ্য করবে, চুক্তি করলো, এই কান্ট্রি টু কান্ট্রি, এইটা হলো ট্রিটি। ট্রিটি হতে পারে দুইটা দেশ অথবা দুই বা ততোধিক দেশ, এর বেশিও হতে পারে। কান্ট্রি টু কান্ট্রি যদি কোনো চুক্তি হয় দুই বা ততোধিক দেশের, সেটাকে ট্রিটি বলে। আর কনভেনশনটা হলো এটা বৃহৎ আকারে হয়, এখানে প্রচুর দেশ থাকে, এমনকি শতাধিক দেশও থাকতে পারে, থাকতে পারে বলি থাকে, শতাধিক দেশও থাকে। এখানে কোনো একটা বিষয়ে তারা একমত হওয়ার চেষ্টা করে বা কোনো একটা নিয়ম নীতি তারা তৈরি করে। এটা কান্ট্রি টু কান্ট্রি চুক্তি না, এটা সারা বিশ্বের জন্য প্রযোজ্য, সারা পৃথিবীর জন্য প্রযোজ্য কোনো একটা নিয়ম নীতি প্রণয়ন করার জন্য যে সম্মেলনটা হয় সেটাই হলো কনভেনশন। এই সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনই যে বলতেছি 1958 সালে আর 82 সালে। তো এখানে কতগুলা দেশ দেখি ওই একটু পরে ওই আসবে যে কতগুলা দেশ অংশগ্রহণ করেছে ওই ওই কনভেনশনে। ওনাদের কি, ওনারা কিন্তু কোনো কান্ট্রি টু কান্ট্রি চুক্তি করতে যায় নাই, সব দেশ বসছে যে সমুদ্রে কিভাবে আমরা চলাচল করব, সমুদ্রে আমরা কিভাবে সম্পদ আহরণ করব, কিভাবে খনিজ সম্পদ নিব, মাছ ধরবো, কিভাবে জাহাজ চালাবো, কিভাবে চলাচল করব, এর এর নীতিমালাগুলো ঠিক করতে হবে। এই বিষয়ে ওনারা আন্তর্জাতিকভাবে যে সম্মেলনটা করেন এইটা হলো কনভেনশন। আমার মানে বুঝতে পেরেছেন, এটা এটা বিভিন্ন ধরনের কনভেনশন হতে পারে, যেমন জেনেভা কনভেনশন আছে, যে আপনারা সবাই শুনেছেন জেনেভা কনভেনশন, যুদ্ধের নিয়ম নীতি, যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সঙ্গে কিভাবে আচার আচরণ তাদের হবে, তারপরে বেসামরিকদের সাথে কেমন হবে, নারী শিশুদের সঙ্গে কেমন হবে, এরকম জেনেভা কনভেনশন আছে। তারপরে ভিয়েনা কনভেনশনের নাম শুনেছেন। এরকম বিভিন্ন কনভেনশন আছে, এক একটা কনভেনশনে বিভিন্ন বিষয়, এটা সারা বিশ্বের জন্যই ওই নীতিগুলো প্রযোজ্য হয়। সারা বিশ্বের জন্য বলা একদম ঠিক হবে না, ওইখানে ওই কনভেনশনে যারা স্বাক্ষর করে বা ওই কনভেনশন যারা অনুমোদন করে, স্বাক্ষর করে বা যারা মেনে নেয় তাদের জন্য প্রযোজ্য হয়। এখন মনে করেন এই যে 1982 সালে কনভেনশন, হয়তো বাংলাদেশ গেছে ওখানে, যাওয়ার পরে ইয়ে করে নাই,
স্বাক্ষর না করে কনভেনশন থেকে চলে আসছে, বললো যে ঠিক আছে আমরা একটু চিন্তা ভাবনা করি, পরে এটা স্বাক্ষর করব, করলো না। তাহলে কিন্তু ওই যে 82 সালে যে কনভেনশনটা হলো সমুদ্র আইন, ওইটা কিন্তু বাংলাদেশের জন্য হবে না, কার্যকর হবে না। ঠিক আছে? আর যদি বাংলাদেশ স্বাক্ষর করে আসে, তাহলে বাংলাদেশের জন্য কার্যকর হবে। এখন যে সকল দেশ ওখানে হাজির হয় নাই, যায় নাই বা স্বাক্ষর করে নাই, তাদের জন্য কার্যকর হচ্ছে না, তাহলে সমুদ্র আইন ওই কনভেনশনে যে সমুদ্র বিষয়ে নিয়ম নীতি হয়েছে সেই সকল দেশের জন্য প্রযোজ্য হচ্ছে না। এখন যে সকল দেশ স্বাক্ষর করে আসে, স্বাক্ষর করলেই তাদের জন্য প্রযোজ্য হয় না, আরো কাজ আছে। আরো কাজ কি সেটা একটু, এটা একটু মুছি, আমার তো জায়গা কম। দুই ধরনের কান্ট্রি পৃথিবীতে আছে, কালকে এটা পড়াইছি, এটা সুবিধা হবে আপনাদের বলতে। একটা মনিস্ট কান্ট্রি আর হচ্ছে ডুয়ালিস্ট কান্ট্রি। ডুয়ালিস্ট, এই যে ডুয়ালিস্ট, মনিস্ট কান্ট্রি আর ডুয়ালিস্ট কান্ট্রি। মনিস্ট কান্ট্রি যেগুলা, এটা ওই যে ফ্রান্স, তারপরে নেদারল্যান্ড, কোন কোন দেশ আছে আছে, ওরা হলো ওদের ওদের সংবিধান অনুযায়ী, ওদের নীতি অনুযায়ী, যে ইন্টারন্যাশনাল কনভেনশনে যদি ওই হাজির হয়ে তারা স্বাক্ষর করে, স্বাক্ষর করার সাথে সাথেই সেটা তাদের তাদের দেশের আইন হিসেবে গণ্য হবে, তাদের দেশে নতুন আর কিছু করা লাগবে না, অটোমেটিক কি হবে, কার্যকর হয়ে যাবে। আর ডুয়ালিস্ট কান্ট্রি যেগুলো, ডুয়ালিজম বা ডুয়ালিস্ট কান্ট্রি, তাদের হলো ওই স্বাক্ষর করলেই হবে না, ওই স্বাক্ষর করে ওই কনভেনশনে যে আইনটা ওখানে উপস্থাপন করা হয়েছে, ওইটার অনুযায়ী তাদের দেশে আবার আইন তৈরি করতে হবে। আইন তৈরি করে তারপরে সেটাকে পার্লামেন্টে পাশ করতে হবে, তারপরে ওই কনভেনশন তাদের জন্য কার্যকর হবে। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, আমরা সব ডুয়ালিস্ট কান্ট্রি। আমরা শুধু স্বাক্ষর করলেই হয় না, স্বাক্ষর না করলে তো হচ্ছেই না, স্বাক্ষর করলেও হয় না, স্বাক্ষর করে আসে সেটা তার উপর ভিত্তি করে আইন তৈরি করে পার্লামেন্টে পাশ করালে তখনই আমাদের জন্য ওই কনভেনশনটা কার্যকর হয়। আর মনিস্ট কান্ট্রি যারা, তাদের শুধু স্বাক্ষর করে আসলেই হয়, তাদের স্বাক্ষর করে আসলেই তাদের দেশে যে সংবিধানে ওই আইন করা লাগে না, পার্লামেন্টে পাশ করা লাগে না, অটোমেটিক কার্যকর হয়। এই হলো কনভেনশন সংক্রান্ত বিষয়, যে কনভেনশন কি বা কনভেনশনের যে আইনগুলা বা বিধানগুলা উত্থাপন করা হয় সেগুলা কিভাবে বিভিন্ন দেশের জন্য কার্যকর হয়। আর যেগুলা এইসব কোনো মানে স্বাক্ষরই করে নাই অথবা ওখানে যায় নাই, আবার যদি এমন হয় ওখানে যায় নাই কিন্তু পরবর্তীতে তারা যে স্বাক্ষর করছে, সেটা হতে পারে যে ওই কনভেনশনের সময় তারা যায় নাই কিন্তু পরে গেছে, পরে যে স্বাক্ষর করছে, এবং তারা যদি মনিস্ট কান্ট্রি হয় তাহলে তার আইন হয়ে গেছে, অথবা ডুয়ালিস্ট হলে তাদের দেশে আইন করে পার্লামেন্টে পাশ করে নিয়েছে, তাদের জন্য কার্যকর হবে। আর যারা এই দুইটার একটাও করে নাই, যায়ও নাই, স্বাক্ষরও করে নাই, তাদের জন্য কখনোই এটা কার্যকর হবে না। যেমনটি আমরা ওই যে রোহিঙ্গাদের বিষয়ে মামলা করেছিল গাম্বিয়া, আমরা মামলা করতে পারিনি, এটা আপনাদের ওই মানবাধিকার ইসে আসবে, ওই কেস সহ হবে, ওখানে আমরা মামলা করতে পারিনি কারণ ওই যে ওই ওই মানে ওই কনভেনশনটায় বাংলাদেশে স্বাক্ষর করা নাই। বাংলাদেশ ওখানে রিজার্ভেশন দেওয়া, মানে অবজারভেশনে আছে, যে দেখি আমরা চিন্তা ভাবনা করবো। বাংলাদেশ গেছিল ওই কনভেনশনের নাম ভুলে গেছি, ওই দিন পড়ানোর সময় বলবো, স্বাক্ষর করা নেই, কিন্তু গাম্বিয়ার স্বাক্ষর করা আছে, এই জন্য ওরা ওরা মায়ানমারের বিরুদ্ধে মামলা করছে। অথচ গাম্বিয়া কত দূরে, আর বাংলাদেশের পাশে আমরা, এবং সব রোহিঙ্গারা বাংলাদেশেই আসছে, ক্ষতিগ্রস্ত আমরা, আমরা মামলা করতে পারিনি। আচ্ছা, তো আমরা একটু পরে এসে যাই। এখানে যতটুকু কথা বলেছি আমার মনে হয় এখানে তেমন কোনো প্রশ্ন আসার কথা না। প্রশ্ন না আসলে আপনারা কেউ প্রশ্ন করবেন না, শুধু শুধু আমাদের একটু বেশি পড়তে হবে। এইবার দেখেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, সবই ইম্পর্ট্যান্ট সমুদ্র আইনে। আশা করি আজকের একটা ক্লাসে সমুদ্র আইন শেষ, ঠিক আছে? আপনাদের আজকে যা যা পড়ানো হবে ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন আসবে না। আর যেগুলা একটু একটু আগে আলোচনা করেছি এইগুলা কিন্তু সমুদ্র আইনের সঙ্গে সংশ্লিষ্ট। ওই যে কনভেনশন নিয়ে কেন কথা বলেছি একটু পরেই বুঝবেন, দেখেন কত জায়গায় কনভেনশনের কথা আসে, একটু পরেই বুঝবেন। এই জন্য আমরা কনভেনশন নিয়ে বেশ কিছু কথা আমাদের বলতে হয়েছে। আচ্ছা, একটু সাউন্ড দেন তো, সবাই তো খুব একদমই চুপ। ক্লিয়ার শব্দ শোনা যাচ্ছে, মানে জি সাউন্ড শোনা স্যার, যাচ্ছে? শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে খুব ভালো। থ্যাংক ইউ। জি এখন স্যার শোনা দেখেন, যাচ্ছে। এইখানে সমুদ্র সীমানা এইটা হলো আপনাদের শিখতে পারলে সমুদ্র আইন শেষ। আর আর আছে শুধু ট্রাইব্যুনাল, ওইটা ইজি। সমুদ্র আইন সংক্রান্ত মানে সমুদ্র বিষয় বিরোধ হলে ওই ট্রাইব্যুনাল আছে, 4টা জায়গায় করা যায়, ওটা আমরা একটু পরে আসতেছি।
4টা জায়গায় মামলা করা যায় সমুদ্র সংক্রান্ত বিষয় হলে, বিরোধ হলে। আর বিরোধ তো কান্ট্রি টু কান্ট্রি হবে, এটা তো একই দেশের মধ্যে হবে না। আর যখন বিভিন্ন দেশের মধ্যে সমস্যা হয়, সেটা তো দেশীয় আদালতে মামলা করা যায় না, তখন আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়। 4 জায়গা যাওয়া যায় সমুদ্র নিয়ে, একটু পরে আসতেছে। এই যে যে 7টা ভাগ দেখেন, এখানে 3টা কালার কালার করে দিছে। 1 থেকে 5 একটা সবুজ কালার, আর 6 আরেকটা কালার, 7 আরেকটা কালার। এই কালার করেছি কেন, এটাও একটু কারণ আছে। আপনারা যখন করবেন, আমি যেটা করি সে আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি যখন কোনো বিষয় পড়ি বা নোট করি, তখন 2-3 কালি ব্যবহার করি। 2-3 কালি দিয়ে আমি আন্ডারলাইন করি বা দাগ দেই, ওই কালিতেই আমি বুঝে যাই। পরবর্তীতে যখন রিভিশন দিই বা পরে আবার যখন ওইটা দেখি, ওই ওই কালি কালো, কোথাও সবুজ লাল দেওয়া আছে, এতে আমি বুঝি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা মিডিয়াম গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। এখন আপনারা যখন পড়বেন, রিভিশনের সময় এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। কালি দিয়ে আপনারা মার্ক করে রাখবেন যে যেটা লাল, এটা যদি মানে খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবুজ অথবা সবুজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর অন্য একটা কালার দেবেন, এটা একটু মিডিয়াম, আর একটা কালার দেবেন, এটা এক নর্মাল। এরকম করে আপনারা আপনাদের মতো করে যেটা মনে থাকে সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে প্রথম 5টা হলো একটা দেশের। আরেকটু করলে ভালো হতো, এই যে 1 নাম্বারটা, এটাকে আরেকটা আলাদা কালার দিলে ভালো হতো। এটা আলাদা কালার আসার কথা ছিল। কলমটা কই? এই যে এইটা, এইটা হলো আরেকটা কালার, এই যে এখন করলাম। রাষ্ট্রীয় জলসীমা বা আভ্যন্তরীণ ইন্টারনাল ওয়াটার। আমরা এই 7টা একটু লিখে নেন, আমি তো এই পেজ চলে গেলে এটা পাবে না, কিন্তু এই কথাগুলো কিন্তু বারবার আসবে। এই যে রাষ্ট্রীয় জলসীমা বা ইন্টারনাল ওয়াটার, এই যে ইন্টারনাল ওয়াটার এই শব্দটাই বেশি আসবে। রাষ্ট্রীয় জলসীমা, তারপরে বেজ লাইন, এটা ইংরেজি শব্দগুলো একটু সহজ। বা ভিত্তিরেখা, তটরেখা, এগুলো একটু কঠিন। তারপর টেরিটোরিয়াল সি বা আঞ্চলিক সমুদ্র, কন্টিগিউয়াস জোন। কন্টিগিউয়াস জোন হলো সংলগ্ন সমুদ্র এর নাম। আর এটা হলো একচেটিয়া, অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা সংক্ষেপে বলে ই ই ই। এটা মনে রাখবেন, ই ই ই, তিনটাই এক্সক্লুসিভ ইকো। ও সরি, ই ই জেড, ভুল বলেছি। ইজেড ই ই ই, ইজেড হবে। হ্যাঁ EEZ, হ্যাঁ আমি আমি আগেই তো চোখে পড়েছে। ই ই জেড, ই ই জেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা হলো একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। আর কন্টিনেন্টাল সেলফ, এটুকু বললেই হবে, সিবেড না বললে হবে। কন্টিনেন্টাল সেলফ আর হাই সি, ওপেন, উন্মুক্ত সমুদ্র, ওপেন সি। ওপেন সি, অনেক জায়গায় দেখবেন লেখা আছে ওপেন সি, হাই সি, এরকমই থাকতে পারে। এই 7টা একটু লিখে রাখেন: ইন্টারনাল ওয়াটার, বেজ লাইন, টেরিটোরিয়াল সি, কন্টিগিউয়াস জোন, আর এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কন্টিনেন্টাল সেলফ আর হাই সি। যদি বাংলা লিখতে চান লেখেন রাষ্ট্রীয় জলসীমা, ভিত্তি রেখা। এই তটরেখা না রেখে ভিত্তি রেখা লেখাই ভালো। আঞ্চলিক সমুদ্র অঞ্চল, সংলগ্ন অঞ্চল, আর হলো একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। এখন আমি একটা ছবি নিয়ে আসি, এটা আমি কেটে দিই। বাংলাদেশের একটা ছবি একটু আগে দেখাইছিলাম আপনাদের, ওইটা একটু লাগবে। এই ছবিটাতে আমি একটু কিছু কাজ করব। যদি ওইটা আমরা ফাইনালি আরেকটা চিত্র আছে যেখানে আর একটু সুন্দর করে সাজানো আছে, আগে আপনাদের বোঝানোর জন্য এই চিত্রটা ব্যবহার করুন। দেখেন, বাংলাদেশের মানচিত্রটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এই এক পাশে মায়ানমার, এক পাশে ইন্ডিয়া, আর আমাদের দক্ষিণ পাশে নিচে হলো সমুদ্র। সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখুন, সমুদ্র শুরু হয় মূলত বেজ লাইন থেকে। ওই যে একটু আগে আপনারা আভ্যন্তরীণ পড়েছেন, প্রথম যে আভ্যন্তরীণ জলসীমা টেরিটোরিয়াল সি, সরি ইন্টারনাল ওয়াটার, আভ্যন্তরীণ, ওটাকে আরেকটা নাম আছে রাষ্ট্রীয় জলসীমা। আভ্যন্তরীণ জলসীমা যেটা ইন্টারনাল ওয়াটার, আর একটা নাম আছে রাষ্ট্রীয় জলসীমা। ওইটা একটা, ওইটা কিন্তু সমুদ্রের পানি না, সমুদ্র অঞ্চল না। একটা জিনিস মনে রাখবেন, যদি ভাইভাতে প্রশ্ন করে, এই যে ক্রিটিক্যাল এক জায়গায় আমাকে এইগুলোই করছিল, যে সমুদ্র শুরু হয় কোথা থেকে। সমুদ্র কিন্তু এই যে এইখানে, আমার চিত্র কলম কই, এই যে দেখেন এইখান থেকে কিন্তু সমুদ্র না। এই যে বাংলাদেশের সীমানা, এই যে লাল দাগ দিয়েছি, এইখান থেকে কিন্তু সমুদ্র শুরু হয় নাই। যেখান থেকে বেজ লাইন, আমরা ওই যে পরে দ্বিতীয় নম্বরে যেটা পড়েছি ভিত্তি রেখা বা বেজ লাইন, বেজ লাইনটা যেখান থেকে শুরু হবে ওইখান থেকে সমুদ্রের পানি শুরু হয়। সমুদ্রের পানিকে মেইনলি 2 ভাগে ভাগ করা হয়। সমুদ্রের পানিকে আমরা এখানে 7টা অঞ্চল পাবো।
কিন্তু যদি আপনাকে প্রশ্ন করে সমুদ্রের পানিকে কয় ভাগে প্রধানত ভাগ করা হয়, দুই ভাগে। একটা হলো রাষ্ট্রীয় সমুদ্রের পানি, যেটার নাম রাষ্ট্রীয় পানি, রাষ্ট্রীয় জলসীমা। আর একটা হলো সমুদ্রের পানি। তো সমুদ্রের পানিটা শুরু হয় বেজ লাইনের পরের থেকে। আর বেজ লাইন পর্যন্ত এই যে বাংলাদেশের যে উপকূল, এইখান থেকে বেজ লাইন যেখানে আছে সেই পর্যন্ত যে পানিটা, সেটার নাম হলো কি বলে, আভ্যন্তরীণ জলসীমা বা টেরিটোরিয়াল সি, রাষ্ট্রীয় জলসীমা বা আভ্যন্তরীণ জলসীমা যেটাই বলেন। টেরিটোরিয়াল না, ইন্টারনাল, বারবার ভুলে উল্টা পাল্টা বলতেছি কারণ ইন্টারনাল ওয়াটার। এটা একটু মুছে আমি ভিত্তি রেখাটা এঁকে দিই, তারপরে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এই যে বাংলাদেশের সীমানাটা, এইখানে যদি আমরা লাস্ট ধরি, এই যে এখানে, তা এখানে ভিত্তি রেখাটা আমি আঁকি, তারপরে ভিত্তি রেখাটা অনেকটা এরকমই আঁকছে। না, এটা দিয়ে আঁকা যাবে না, ওইটাই কলম, আঁকা বাঁকা কলম দিয়ে আঁকতে হবে। ওইগুলো আঁকা বাঁকা কলম, এটা মনে হয়। আচ্ছা, এইখান থেকে এইভাবে আঁকছে। না, এটা তো হলো না। না না, আপনি একটু আজকে বেশি সময় লাগতে পারে, ধৈর্য হারা হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে এইটুকু শেষ করি, ওর কৌশল অবলম্বন করি। আর একটা কলম ছিল এখানে, ওইটা দিয়ে তো আঁকা বাঁকা আঁকা যায়, সেটা কই গেল? কোন একটা কলম ছিল যেটা আঁকা বাঁকা আঁকা যায়? এগুলো না, না এগুলো না। আচ্ছা যাই হোক, আমি বোঝাতে পারছি এই যে কিভাবে ভিত্তি রেখাটা আঁকছে। এখন দেখেন, এই যে উপকূল থেকে আরেকটু বড় করি। এখানে একটা কলম ছিল, আঁকা বাঁকা সুন্দর আঁকতে পারতাম, সেটা এখন আসতেছে না কেন? স্যার আমাদের এখানে শুধু ফেনে ক্লিক করলে আঁকা বাঁকাটা আসে। না, আমার আসতেছে না, পেনে ক্লিক করতে, ওটা তো আগে ছিল। একটু বুঝে নেবেন, আমি তো এই যে আঁকা বাঁকাটা করতে পারতেছি না। যাক, বোঝা যাচ্ছে তাই না? পরে সুন্দর ক্লিয়ার চিত্র আছে, এটা দিয়ে তো বুঝতে পারতেছেন যে কিভাবে এটা আঁকছে। আপনাদের এখানে আসে, কিন্তু আমার এখানে তো আসে, আমি তো আঁকছি আগে, কিন্তু সেটা এখন কেন? আচ্ছা যাই হোক। স্যার এটা কি ভিত্তি রেখা? আচ্ছা, এইটা হলো বেস লাইন, রাইট। এইটা হলো ভিত্তি স্যার রেখা। স্যার ওইটা আসবে, আপনি ওই যে পেনের এখন পেনের উপরে ক্লিক করার পর স্যার, ওই উপরে আবার পেনে ক্লিক করলে এটা আসবে স্যার, আঁকা বাঁকাটা। না, ওটা করছি, আঁকা বাঁকা ক্লিকও করতেছি, কিন্তু এটা হচ্ছে না, আর সোজাই হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, দরকার নাই এখানে। আচ্ছা থাক, এরকম থাক, আপনারা করেন না, আপনারা কেউ লিখেন না। আমি বাকিগুলো আঁকা বাঁকা লাগবে না, বাকিগুলো সব সোজা লাগবে, ঠিক আছে? জি এই স্যার। টিক টিক দেন না। এখন এই দেখেন, এইটা হলো ভিত্তি রেখা। এখন এই যে ভিত্তি রেখা মানে আমাদের দেখেন, এর ভিতরে কিন্তু উপকূল অনেক বেশ জায়গা আছে। এই যে এখানে এতটুকু, এই যে দেখেন, এই যে এইখানে দেখেন এতটুকু জায়গা আছে। এই যে এইখানে তো আমরা অনেক পানি, এই যে দেখেন এখানে অনেক পানি, প্রত্যেক জায়গায় দেখেন এখানে কিন্তু অনেক পানি আছে, এই যে পানি। এই যে যে পানিগুলা, এইটা হলো ইন্টারনাল ওয়াটার বা আভ্যন্তরীণ বা রাষ্ট্রীয়, এইটা হলো ইন্টারনাল। এই যে এই দাগের নাম হলো ভিত্তি রেখা, ঠিক আছে, বেজ লাইন। আপনারা এটা লেখেন, এই দাগের নাম হলো, এটার নাম হলো বেজ লাইন। আমি শুধু বেজ লিখলাম। এটা এই দাগের নাম, এই যে চলে আসছে, এই দাগটা বেজ লাইন। এখন এই দাগটা কিভাবে টানে? আচ্ছা, এর ভিতরেরটা হলো, এটা হলো ইন্টারনাল ওয়াটার, আমি শুধু ইন্টার লিখি। ইন এই যে ইন্টারনাল ওয়াটার, আমি শুধু ইন্টার লিখলাম। এই পানিগুলো, এই যে এখানে এইগুলো সব ইন্টারনাল ওয়াটার, এখানে যা যা এই যে হলুদ আমি দাগ দিচ্ছি যেগুলো, এই যে যত পানি, এগুলো সব ইন্টারনাল ওয়াটার। এটা কিন্তু সমুদ্রের পানি না, এটা একটা দেশের, এটা কিন্তু আমাদের এখানে উপকূলে বাংলাদেশ, এই জন্য আমাদের জন্য যে দেশেরই উপকূলে এরকম বেজ লাইন থেকে ওই দেশের সীমানা পর্যন্ত, ওই দেশের স্থলভাগ পর্যন্ত যে পানিটা, সেটা হলো ইন্টারনাল ওয়াটার বা আভ্যন্তরীণ জল রাশি বা
রাষ্ট্রীয় জলসীমা। এইটা একটা ভাগ চলে গেল। এরপরে বেজ লাইন কিন্তু কোনো ভাগ না। ওই যে আমরা এখানে 7টা যে সিরিয়াল পড়লাম, আসলে ভাগ কিন্তু 6টা। বেজ লাইনটা জাস্ট একটা দাগ, একটা রেখা। এইটার থেকেই মূলত সমুদ্রের পানি। এরপরে এই যে এইদিকে যে এইগুলো আছে, পানিগুলো আছে, এইগুলাকেই সমুদ্রের পানি বলে। আর ওই যে ভিতরে যে হলুদ গুলা দিয়েছি, ওইটাকে বলে রাষ্ট্রীয় জলসীমা বা আভ্যন্তরীণ পানি। আমার মনে হয় দুইটা জিনিস বুঝতে পেরেছেন, যে আভ্যন্তরীণ কোনটা আর বেজ লাইন কোনটা। এখন প্রশ্ন হলো, বেজ লাইনটা যে আমি এইখানে টানলাম, এটা কিভাবে টানলাম? আমি বেজ লাইন এইখানে মানে না করে ওইখানে না টেনে আমি তো এইখানেও টানতে পারতাম, আরো দূরে টানতে পারতাম, তাহলে আমাদের রাষ্ট্রীয় পানি জলসীমা আরো বেশি হতো। এটা করতে পারতাম, কিন্তু এই যে ওই কনভেনশনে এইগুলো সব নীতিমালা আছে, ইচ্ছা করলেই আমি ওইরকম করতে পারবো না। ওটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী টানতে হয়। আমাদের দেশের আমি যত ঘাটাঘাটি এটা করেছি। কি স্যার কোনো দূরত্ব থাকে যে বেস লাইনটা আমার ইন্টারনাল বা আভ্যন্তরীণ, বা বেস লাইনটা আমার এত দূর পর্যন্ত আমি নিতে পারবো, এই ধরনের কোনো? আপনি তো আমার কথা তো শুনতে হবে, আমি তো ওইদিকে ওইগুলোই বলতেছি। এখন এখন যদি প্রশ্ন আগেই করেন তাহলে তো হবে না, আগে শোনেন, যখন প্রশ্ন করতে দিব তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? বেজ লাইনটা এইগুলোই তো আপনারা ওইদিকেই যাচ্ছি। বেজ লাইনটা হলো মানে আমাদের দেশের জন্য 10 ফিদম। 10 ফিদমের ইয়েটা ভুলে গেছি, কত কিলোমিটার জন্য হয়। ওই 10 কিলোমিটার মনে হয় একটু বেশি হয়। অতটুকু দূরত্বে ওনরাই করেছেন। এটা একটা ওই নীতিমালাটা মনে নেই যে কোন নীতির উপর ভিত্তি করে এটা এই বেজলাইনটা টানে। এটা মানে অনেক দূরে ইচ্ছা মতো এই টানা যাবে না। ওই কনভেনশনে এগুলো সব নীতিমালা দেওয়া আছে যে কিভাবে টানতে হয়। তা এই যে যেখানে বেজলাইন টানা হয়, টানার পরে এটা কিন্তু আবার জাতিসংঘকে জানাতে হয়। জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে ওখানে জানাতে হয়। জানানোর পরে এই যে আমরা যে বেজলাইন এখানে টানছি 10 ফিদম, 10 ফিদম, একজন একটু সার্চ দিয়ে দেখেন তো 10 ফিদম সুতরাং সমান সমান কত কিলোমিটার, একজন সার্চ দিয়ে আমাকে বলেন। স্যার 12 10 ফিদম নটিক্যাল মাইল যে ওইটা, স্যার 12 না না, নটিক্যাল ওটা মাইল না, যে ওইটা। ওটা না। আমি যেটা বলেছি, একজন সার্চ দেন যে 10 ফিদমে ফয়েরশি ফিদম, 10 ফিদমে কত কিলোমিটার, ওই 12 গুলো ওগুলো পরে। তো এই যে বেজ লাইনটা আমরা টানছি, এখন কি সারা পৃথিবীর সব দেশকে আমরা খুঁজে খুঁজে ফোন করে জানাবো যে আমরা এই যে 10 ফিদম দূরে ইয়ে করছি, বেজ লাইন টানছি, তোমরা এর ভিতরে আসবা না, এর ভিতরে আসলে আমাদের রাষ্ট্রীয় জলসীমায় ঢুকে পড়বা? এটা তো সম্ভব না। যে দেশ বেজ লাইন যেখানে টানবে সে জাতিসংঘকে জানা দিবে, ওখানে তো কনভেনশন আছে বা ওই সমুদ্র সংক্রান্ত নথিপত্রের জন্য জায়গা আছে। জাতিসংঘ সেই জায়গা সেটা পৌঁছে সংরক্ষণ করবে, এবং উনাদের যে পোর্টাল আছে বা ওয়েবসাইট যেগুলো আছে ওইখানে ওনারা প্রকাশ করে দিবে, সারা বিশ্ব তখন জেনে যাবে। ঠিক আছে? যে দেশ স্যার দশ দশ বেজলাইন টানবে। স্যার স্যার 10 ফিদমে আসে 0.018 কিলোমিটার বা 18.3 মিটার। কি বলে 18.3 মিটার? 10 ফিদমে সেটাই এটা হয় নাকি? ভুল। না না, ভুল ভুল, স্যার। ওটা ভুল। আচ্ছা, ওটা ভুল, অন্য কেউ দেখেন। 10 ফিদম সমান স্যার 18.288 মিটার। সেটাই তো স্যার ডিপিটি এরকম বলতেছে স্যার। হ্যাঁ, স্যার 18.28 মিটার। 18.200 স্যার অথবা স্যার 18.28 18.28 মিটার। স্যার স্যার 60 ফুট 18.28 স্যার মিটার 60 হবে। ফুট গভীরকে বোঝায়। 18.28 মিটার। 18.288 মিটার আসে স্যার। আর কিলোমিটার আসে স্যার এই যে 0.0183 কিলোমিটার। 1.3 জি স্যার। স্যার ডিপিটি এমনও শো করতেছে। স্যার এটা কি 100 নটিক্যাল মাইল? না না না, 10 ফিদম পরে আমাদের ইয়ে বেজ লাইনটা করা। আচ্ছা, ও সরি সরি সরি, ভুল বলেছি। না ঠিক আছে, আপনাদের ওটা ঠিক আছে। আমি মনে পড়েছে আসলে, সবকিছু সবসময় মনে পড়ে না। ওই 10 ফিদমের আমরা আমাদের মানে দেশে, আমাদের পার্লামেন্টে বা আমাদের দেশ প্রথম সিদ্ধান্ত নিয়েছিল আমরা 10 ফিদম পরে টানবো। ওইটা কার্যকর হয় নাই। ওইটা কার্যকর হয়নি। কার্যকর হয়েছে, একটু ভালো করে বুঝে নেন। ভাটার সময় আমাদের সমুদ্র উপকূলের সবচেয়ে দূরে যেখানে পানি যায়, সেইখানে আমাদের বেজ লাইন হবে। ঠিক আছে? এখন ধরে নেন সবচেয়ে দূরে দূরে যেখানে যায়। এখন এটা একটু মুছে, এই হলুদ গুলো একটু মুছে বোঝানোর চেষ্টা করি। ভাটার সময় মনে করেন, ভাটার সময় এই কথা বলা যাবে না। ভাটার সময় মনে করেন এই যে এইখানে তো ফেনী মনে হয় এইখান থেকে বেশি দূরে আসবে না, এইখানে আসবে, হয়তো অল্প একটু আসছে। আবার মনে করেন এই যে কক্সবাজার, এইখানে ভাটার সময় এতটুকু আসছে, বা এই যে খুলনা, সাতক্ষীরা, বরিশাল যে জেলাগুলো আছে, এর মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি দূরে যায় ভাটার সময় পানি,
যতটুকু দূরে যায় ওই ওইটাকে বেস করে ওই সমান দূরত্ব নিয়ে বেজলাইন টানা। ধরে নিই যে এইখানে মনে করেন এইখানে খুলনার এখানে সবচেয়ে বেশি দূরে যায় পানি, কত কত যায় মনে করেন 5 কিলোমিটার দূরে যায় তাহলে এই যে সব জায়গা দেখেন ওই 5 কিলোমিটার দূরে দূরে দিয়েই এই যে এখানে ইয়ে করছে, এই বেজলাইনটা টানা হয়েছে। অর্থাৎ মূল ইয়েটা হলো আমাদের ভাটার সময় আমাদের উপকূলের সবচেয়ে দূরে যেখানে পানি যায় ওইটুক দূরত্ব সব জায়গা টানা হয়েছে। এমন হতে পারে যে ওই ভাটার সময় যে এইখানে কম আসে বা এইখানে কম আসে, কিন্তু কমটা না, সবচেয়ে বেশি দূরে যেটা যাবে সেইটা দূরে গেলে তো আমাদের লাভ, বেশি দূরেটা ধরলে আমরা একটু এলাকা বেশি পাবো। এতে মনে হয় ওই 8-10 কিলোমিটার বা আর একটু বেশি এরকমই হবে, বা আর একটু বেশি হওয়ার কথা। অতটুকু দূরত্ব পাইছি, সেই দূরে আমাদের বেজলাইনটা টানা আছে। এখন এটা তো আমরা টানছি, আবার অনেক দেশ আছে মনে করেন এই যে একটা দেশ, এই কই মনে করেন এই যে শান্তি নাই, মনে করেন এই যে একটা দ্বীপ, এই যে একটা দ্বীপ, এই একটা দ্বীপ, এই একটা দ্বীপ, এই যে 4টা দ্বীপ নিয়ে, বা এই যে একটা দ্বীপ, এই একটা দ্বীপ, এই 5টা দ্বীপ নিয়ে একটা দেশ। এখন এরা কি করবে? ঠিক আছে, এই যে অনেকগুলা অথবা আমাদের অনেক দেশ আছে আঁকা বাঁকা এরকম, সরি মানে মানে বোর্ড ইউজ করলে একটু ভালো লিখতে পারতাম, অনেক আঁকা বাঁকা বাঁকা থাকে, বা এরকম দ্বীপ রাষ্ট্র যেগুলা, এরা কি করে, এরা আলাদা আলাদা প্রত্যেকটা দ্বীপের আলাদা আলাদা বেজলাইন টানতে হয়। এরকম এরা যদি একদম এই যে কোণা থেকে বেজলাইন টানা শুরু করে, তাহলে তো বিশাল এলাকা এরা পেয়ে যাবে। যদি এইখান থেকে এরকম এই যে এরকম করে 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 এরকম করে করে এরকম পায়, ও এখন তো হলো আঁকা বাঁকা, তো কিভাবে হলো, পেয়ে গেছে, আচ্ছা যাই হোক ভালো হয়েছে। তাহলে দেখেন এরা কিন্তু বিশাল এলাকা পেয়ে গেছে, মানে এর ভিতরে এই যে যত এলাকা আছে এই যে সব ওদের আভ্যন্তরীণ ওয়াটার বিশাল, কিন্তু এটা কিন্তু শত শত কিলোমিটার হয়ে যাবে। এই যে একটা দ্বীপ, এই দ্বীপ থেকে এই দ্বীপ থেকে এই দ্বীপের দূরত্ব দেখেন, এই সব পানি এখানে যায়, যে লাল দাগ দেখেন যেখানে যাচ্ছে, সব পানি ওদের ইন্টারনাল ওয়াটার হয়ে যাচ্ছে। এরকম করা যাবে না। তখন ওদের হলো ওরা এই যে এইখানে আলাদা করে বেজলাইন টানবে, এইখানে আলাদা করে টানবে, তাহলে এই যে মাঝখানে যে গ্যাপগুলো আছে, ওইগুলা কিন্তু ওই ইসের বাইরে চলে যাচ্ছে, এইখানে আলাদা করে বেজলাইন টানবে। তাহলে এই যে মাঝখানে যে এলাকা, এই এলাকাগুলো কিন্তু আভ্যন্তরীণ জলসীমার বাইরে আছে, এইখানে অন্য দেশ ঢুকতে পারবে, এইখানে অন্য দেশ ঢুকতে পারবে। কিন্তু যদি ওরকম না করে এই যে মানে সরাসরি এটা টেনে দেয়, এই যে এইখানে এটা টেনে দেয়, তাহলে কিন্তু দেখেন এত এলাকার মধ্যে ঢুকতে পারবে না। তো এটা ওই নিয়ম মেনে, আরো আরো আঁকা বাঁকা দেশ থাকলে তারা কিভাবে বেজলাইন টানবে এগুলো সব নিয়ে আছে, আপনারা সুন্দর করে লেখা আছে, আশা করি এগুলো বুঝতে পারবেন। এগুলো একটু মুছে দিই। তাহলে বেজলাইনটা আর আভ্যন্তরীণ ওয়াটার, এতটুকু নিয়ে কারো প্রশ্ন থাকলে বলেন। স্যার, ওই যে বললেন এই সমুদ্র পানিকে 2 ভাগে ভাগ করছে, এটা আরেকবার যদি বলেন। এটা হলো এই যে আবার আঁকি দাঁড়ান, এটা হলো এই যে আমরা তো একটা বেজলাইন এখানে আঁকলাম বাংলাদেশের ইসের থেকে, এই যে আঁকছি তাই না, এটা হলো আমাদের বেজলাইন, শুধু বি লিখে রাখি, এটা বেজলাইন। এখন এর এর এই পাশে যে পানিটা, এই যে এইটা হলো এটা সমুদ্রের পানি না, ওই কনভেনশন, ওই যে ইটলস তো না, ওটা হলো কি কনভেনশন যেন, সমুদ্র সংক্রান্ত যে কনভেনশন আছে, ওটা আচ্ছা আনক্লজ, ওইখানে সব নীতিমালা আছে এইগুলা, যে এই বেজলাইনের ভিতরে, বেজলাইন থেকে ওই দেশের উপকূল পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত যে পানিটা, এইখান থেকে এই পর্যন্ত এই পানিগুলা বলা হচ্ছে আভ্যন্তরীণ জলসীমা, এটা সমুদ্রের পানি হিসেবে ধরতেছে না। কিন্তু এই পাশে এই যে এইগুলা সব সমুদ্রের পানি, এই 2 ভাগে বলেছি, ঠিক আছে। আর বেজলাইন থেকে দেশের সীমানা পর্যন্ত, দেশের উপকূল পর্যন্ত, স্থলভাগ পর্যন্ত যে পানিটা, এটা হলো আভ্যন্তরীণ জলসীমা, এটাকে সমুদ্রের পানি হিসেবে ধরতেছে না। এই আচ্ছা, এটা গেল আমাদের বেজলাইন। এরপরে আমাদের পরবর্তী হলো, এরপরে ওই যে যেটা বলতেছিলেন যে নটিক্যাল মাইলের কথা, এরপর কি আছে টেরিটোরিয়াল সি, আঞ্চলিক সমুদ্র। এইটা আবার এইভাবেই আমাদের টানতে হবে, আমাদের এইভাবেই 12 নটিক্যাল, এইভাবেই আবার এই কলম করি, এই যে এইটা হলো ধরেন, এই যে টানলাম, এই ভিতরে এই যে পানিটা, এইটা হলো, এইটার নাম হলো কি নাম, টেরিটোরিয়াল সি, আঞ্চলিক সমুদ্র।
এটার সাইজ হলো 12 নটিক্যাল। এটা হলো 12 নটিক্যাল। নটিক্যাল মানে নটিক্যাল মাইলে কত হয়? এক নটিক্যাল মাইলে 1 নটিক্যাল মাইল সমান সমান 1 পয়েন্ট কত 852 কিলোমিটার, 852 কিমি। এই দেখেন, তাহলে 1 নটিক্যাল মাইল সমান প্রায় 2 কিলোমিটার, মানে 1.85 মানে কি 1.85, প্রায় 2 কিলোমিটারের সমান 1 নটিক্যাল মাইল। ঠিক আছে, তাহলে ওই যে দেখেন 12 নটিক্যাল মাইল মানে প্রায় 22-23 কিলোমিটার হবে। এটার নাম হচ্ছে, আপনারা লেখেন এখানে, আমি ছোট করে লিখতে পারতেছি না, টেরিটোরিয়াল সি। ওই যে আগে যে আমরা ওখানে 7টা লিখেছি ওইটা লিখে দেন। এই 12 যেটা লিখেছি এটা হলো এর এরিয়া। এটা হলো এরিয়া, এটা হলো 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, এটা চলে গেল। এরপর আমরা আসি বা সাদা কালার দিই। এরপরে এই যে বেজ লাইনটা এইখান থেকে এইটুকু, এটা হলো 12। আবার যত সীমানা আঁকবো সবই কিন্তু বেজ লাইন থেকে আঁকবো। এইখান থেকে 24, এখানে একটা দাগ দিয়ে আগে সাদা দাগ দিলাম। এটা হলো 12, এইখান থেকে 24, ওই বেজ লাইন থেকে 24 নটিক্যাল মাইল। এটাকে বলা হচ্ছে কন্টিগিউয়াস জোন। কন্টিগিউয়াস জোন, সংলগ্ন সমুদ্র। এটা কিন্তু এই যে দেখেন এইখান থেকে করি না, এই যে টেরিটোরিয়াল সি যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আমরা মাপিনি, আমরা মাপতেছি ওই যে বেজ লাইন, সব মাপ হবে। দেখেন এইটাও এই যে কি বলে, এইটাও আমরা এই যে দেখেন এই বেজ লাইন থেকে আঁকছি। এই বিটা এইখানে শো করতেছে, কারণ এই বিটা তো হবে উপরে, এই যে বি, এবার ক্লিয়ার বোঝা যাবে। ঠিক আছে, এই যে এইখানে দেখেন এটাও আমরা এইখান থেকে মাপছি, এটাও আমরা এইখান থেকে মাপছি। এই 12 নটিক্যাল এইখান থেকে মাপছি, আবার 24 নটিক্যাল আমরা এইখান থেকে মাপছি। এইটা এই যে এই টোটালটার নাম হলো কি কন্টিগিউয়াস জোন। অর্থাৎ এই যে আমরা টেরিটোরিয়াল সি যেটা পাইছি ওইটাও কিন্তু কন্টিগিউয়াস জোনের মধ্যে পড়ে গেছে। এই টোটালটা কন্টিগিউয়াস জোনটা এর এলাকা 24 কিলোমিটার। ওই যে আঞ্চলিক সমুদ্র যেটা টেরিটোরিয়াল সি ওইটার 12, আর তারপরে আরো 12, টোটাল বেজ লাইন থেকে 24, এইটা মিলাই হলো কন্টিগিউয়াস জোন বা সংলগ্ন সমুদ্র। আর প্রথম 12 নটিক্যাল মাইল হলো শুধুমাত্র টেরিটোরিয়াল সি। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা একটু দূরে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটা বলতেছে বেজ লাইন থেকে 200 নটিক্যাল, বেজ লাইন থেকে একটু দূরে আঁকি, 200 নটিক্যাল। এই যে বেজ লাইন এইখান থেকেই কিন্তু এই 200, ঠিক আছে, 200 নটিক্যাল। অর্থাৎ ওই যে প্রথম যে টেরিটোরিয়াল, তারপরে কন্টিগিউয়াস সংলগ্ন আঞ্চলিক, ওগুলোও কিন্তু এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে। এটা ইইজেড, ইইজেড। এই বেজ লাইনের পরে সবগুলো কিন্তু ইইজেড এর মধ্যেও আছে। আর এর পরে আছে হলো কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান। এটা হলো আর বেজ লাইন থেকে আবার টানতে হবে 350, 350। অর্থাৎ দেখেন এটার নাম আছে মহীসোপান। অর্থাৎ এই পুরাটা আবার মহীসোপানে চলে আসছে। অর্থাৎ ওই যে আঞ্চলিক, শুধু শুধু আভ্যন্তরীণটা ছাড়া আঞ্চলিক, তারপরে সমুদ্র সংলগ্ন, তারপরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, এরপরে আরো 150 কিলোমিটার বেশি, সে টোটাল 350, এইটার নাম হয়ে যাচ্ছে মহীসোপান। এর বাইরে যত সমুদ্র আছে, এর বাইরে সাদা দাগ দিয়ে দিই, এর বাইরে এই যে যা আছে সব উন্মুক্ত সমুদ্র। এই সব এর বাইরে আরো লাখ লাখ কিলোমিটার যত থাকুক সব উন্মুক্ত। এই হলো আমাদের সমুদ্র অঞ্চলের ভাগ, এগুলোকে বলে হাই সি। এটা হলো হাই সি।
উন্মুক্ত সমুদ্র। আচ্ছা, এবার আমি অন্যটা চিত্র নিয়ে আসি যেখানে সুন্দরকে আপনাদের বোঝানোর জন্য এখানে একে একে করছি। অন্য চিত্র নিয়ে আসি, সেখানে সুন্দরকে সাজানো আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওখানে আমি চলে যাই। মানে স্যার মহীসোপানের পরে অর্থাৎ 350 নটিক্যাল মাইলের পরে থেকে সব হচ্ছে উন্মুক্ত সাগর। হ্যাঁ, রাইট। এটা হলো কোন চিত্রটা দেখাবো? এটা দেখেন, এই যে দেখেন, এইখানে দেখেন একদম ক্লিয়ার করে মানে বুঝতে সুবিধা হবে। প্রথম দেখেন ওইখানে ওই দাগটা বেজ লাইনটা সমান করে টানা হয়েছে, প্রথম যেটা আমরা টানছি। অসুবিধা নেই, ওটা একটু বাঁকা হবে, ওটা সমস্যা নেই। আচ্ছা, প্রথমে দেখেন এই যে বেজ লাইন আমরা এখানে পাইছি, ভিত্তি রেখা এই যে টানা হয়েছে, এটার কোনো মাপজোপ নাই। ওই যে যেখানে 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 মানে ভাটার সময় পানি সবচেয়ে দূরে যেখানে যায় সেইখান থেকে সেই সমান করেই যদি 10 কিলোমিটার দূরে যায় তাহলে 10 কিলোমিটার দূরে দূরে বেজ লাইন টেনে দিছে। তারপরে এই যে দেখেন, এইটা হলো এই বেজ লাইন থেকে সব এখানে এটা নাই, আমি টেনে দিই। এই যে এটা হলো এইখান থেকে এইটুকু, এটা হলো 12, এটা লেখা নাই, এখানে লেখা হয়নি। এটা হলো 12 নটিক্যাল, ঠিক আছে। এরপর দেখেন 24, এই কন্টিগুয়াস জোন 24 আছে, এইটুকু হলো 24। তাহলে এই টেরিটোরিয়াল সির 12, এরপরে আরো 12, এই টোটাল 24 হলো এই। এটা কিন্তু এরকম হবে না একটা ভাগ চিত্র যখন আঁকবেন যে একটা ভাগ আঁকার পরে ওইখান থেকে আবার 24 লিখবেন, 12 লিখবেন, এরকম না। প্রত্যেকটা ওই বেজ লাইন থেকে দাগ টেনে আসবেন। দেখেন এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই যে দাগ টানাই আছে, এই যে দাগ টানা আছে, এই যে টানা আছে। আর মহিষোপানটা এই দেখেন এইখান থেকে টানি, এইখান থেকে এই যে এই পর্যন্ত চলে আসছি, এটা হলো 350। এরপর দেখেন আরেকটা অঞ্চল আছে, এটা অগভীর, এখানে এই লেখাটা ভুল দেখাচ্ছে, অগভীর। এইটার নাম হলো মানে অগভীর, অগভীর অর্থ বলতেছি। অগভীর অঞ্চল, ঠিক আছে। অগভীর, এই যে এখানে 4 নটিক্যাল মাইল, এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে এখানে দেখেন 4 নটিক্যাল মাইল, এই যে গোল দিলাম, এইটুকু হলো 4, এই যে এইটুকু, এটা হলো ওই যে যখন আপনার একচেটিয়া মানে একটা উপকূলীয় রাষ্ট্র সে কি করতে পারে, এই যে এখানে এই যে আভ্যন্তরীণ যে জলসীমা ইন্টারনাল ওয়াটার, এইখানে এই জায়গাটা হলো স্থলভাগের মতন। যদি এই যে বাংলাদেশ এইখানে মনে করেন ঢাকা, এই যে এই জায়গাটায়, এই ঢাকায় অন্য কোনো দেশের লোক বা কোনো সংস্থা যদি এইখানে কোনো অপরাধ করে তার যেরকম শাস্তি হবে, এই আভ্যন্তরীণ জলসীমা এইখানেও সেম ওই ওই সেই সেই শাস্তিটাই হবে, ঠিক আছে। এরপরে আপনি যত দূরে যাবেন আপনার অধিকার তত কমে যাবে, আর অন্য দেশের অধিকার তত বাড়বে। এইখানে আপনার যে অধিকার আছে, এই যে এই যে এইখানে এইখানে কিন্তু অধিকার তার চেয়ে কম। আবার যখন এইখানে চলে যাবেন অধিকার আরো কম, এইখানে চলে যাবেন অধিকার আরো কম, আর যখন উন্মুক্ত সমুদ্রে চলে যাবেন আপনার নাই অধিকার। এখন সারা পৃথিবীর সব দেশ সমান। এমনকি মনে করেন আমাদের বঙ্গোপসাগরে আমরা 350 নটিক্যাল যাওয়ার পরে ওই যে আরো 4 কিলোমিটার আমরা বেশি পাইছি, ওইটা বলতেছি কেন পাইছি। অর্থাৎ আমাদের মহীসোপান মূলত 354, বাংলাদেশের মহীসোপানটা 300, কন্টিনেন্টাল সেলফ 354 পর্যন্ত। তো এরপরে গেলে ওই কানাডা থেকে যদি জাহাজ আসে তারও যে ইয়ে মানে অধিকার ওই হাইসিতে, আমাদেরও যে সেই অধিকার, ওই মানে দক্ষিণ আমেরিকার দেশেরও সেই অধিকার, অস্ট্রেলিয়ারও সেই অধিকার, সেম। সব পৃথিবীর সবার জন্য সমান হয়ে যায়, অধিকার তত কমতে থাকে। আর যত রাষ্ট্রের দিকে একটা জাহাজ, এই যে এই দেখেন, এই যে একটা জাহাজ, এই জাহাজ যখন যত রাষ্ট্রের দিকে যাবে তখন অন্য দেশের অধিকার তত কমতে থাকবে। এইখানে কিন্তু এর পূর্ণ অধিকার আছে।
আস্তে আস্তে সে এখানে ঢুকবে, তার অনেক কিছু সে লিমিট মানে সীমাবদ্ধ হয়ে যাবে, অনেক আইনের মধ্যে চলে আসবে। এইখানে সে যখন ঢুকবে তখন আরো আইন, এইখানে যে ঢুকবে তখন আরো কড়াকড়ি, এইখানে যে ঢুকবে তখন আরো কড়াকড়ি, আর এইখানে তো ঢুকতেই পারবে না, এটা তো রাষ্ট্রীয়। এই জায়গায় সে মানে ওই দেশের ইয়ে ছাড়া, অনুমতি ছাড়া এখানে সে ঢুকতেই পারবে না। এটা এইখানে ঢুকা আর বাংলাদেশে ওই ঢাকায় ঢুকা সেম কথা, ঠিক আছে? এইভাবে কমতে থাকবে। এখন আপনারা দেখেন এইখানে কোন মানে কোন অঞ্চলটা বোঝেন নাই, কোন অঞ্চলটা। তাহলে আমরা ভাগ পেয়েছি কয়টা এখানে? ভাগ পেয়েছি, এটা একটু উল্লেখ করে দিই। এই যে এই রাষ্ট্রীয় জলসীমা, এইটা একটা ভাগ পেলাম, যদিও এটাকে আমরা সমুদ্রের পানি আইন ওটা তো আসলে সমুদ্রের পানি, আসলে তো সমুদ্র, কিন্তু আইন বলতেছে এটা হলো রাষ্ট্রের পানি, এটা সমুদ্রের না। তাহলে এইটা আমরা একটা ভাগ পাইছি, এইটা আর একটা ভাগ পাইছি। এই ভিত্তি রেখাটা কিন্তু কোনো ভাগ না, এটাকে একটা দাগ, এটা মনে রাখবেন। অনেকে মনে করে এই সমুদ্র ইয়েকে টোটাল কয়টা, 1 2 3 4 5 6, মানে ওইটাকেও একটা ভাগ ধরে ফেলে, আসলে তা না। এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, আর এই মহিষপান একটা ভাগ। মহিষপান অনেকে বাড়তিটা পাবে না। এটা হলো মহিষপানেও যদি কোনো উপকূলীয় রাষ্ট্র, যে দেশের উপকূল, তারা মনে করেন ওখানেও তারা ওই পর্যন্ত ওরা খনিজ সম্পদ তুলতে পারবে। এর আগে তো পারবে, সর্বোচ্চ মহিষপানে যে তুলতে পারবে। তুলতে তুলতে মনে করেন 350 চলে গেছে। আচ্ছা, মহিষপান আর এটা একটু বলি। এই যে এইখান থেকে 200 নটিক্যাল হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তাই না? এইখান থেকে 200, মূলত এইটুকুর মধ্যে আপনার খনিজ সম্পদ সব এগুলো তোলা যাবে। যদি এরপরে আরো ধারাবাহিকতা থাকে, খনিজ সম্পদ আরো পাওয়া যায়, তাহলে উপকূলীয় রাষ্ট্র এই মহিষপান 300 আরো 150 বেশি যেতে পারবে। এমন হয়েছে যে এখানে সে খনিজ সম্পদ পেয়েই যাচ্ছে, ঠিক আছে? এখানে এসে যদি এমন হয় যে এখানে আর টোটাল কোথাও আর খনিজ সম্পদ নাই, তাহলে ওই দেশের কিন্তু আর যেতে পারবে না, তারা মহিষপানে যেতে পারবে না, যেহেতু খনিজ সম্পদ নাই। আর যদি খনিজ সম্পদ পায়, তাহলে 200 নটিক্যাল যাওয়ার পরে আরো 150 যেতে পারবে। 150 যাওয়ার পরে আরেকটা ওই সে কনভেনশনে আরেকটা নীতি করে দিছে, যে যদি 150 যাওয়ার পরে মনে করেন এই যে এই জায়গাটা, এই যে যেখানে আমি দেখাচ্ছি লাল চিহ্নটা, এইখানে মনে করেন সমুদ্রের পানি গভীর আছে 2000 মিটার গভীর, এখানে ধরেন 2000 মিটার গভীর। বলছে যে যদি এরপরে আপনি তো খনিজ সম্পদ তুলতে তুলতে আসছেন, এরপরে ওই 2000 মিটার যে আপনি পেলেন, তারপরে ওই সমান গভীরতা যতটুকু আছে আপনি ততটুকু যেতে পারবেন। আর যখনই গভীরতা বেড়ে যাবে আপনি আর যেতে পারবেন না। তা বাংলাদেশ এই 350, এত শব্দ করলে তো আমার হয় না, 350 যাওয়ার পরে আরো 4 কিলোমিটার যেতে পারছে। ওই 350-এর ওইখানে যতটুকু গভীর সমুদ্রের পানি, আরো 4 নটিক্যাল মাইল, প্রায় 7 কিলোমিটার, ওই একই গভীরতা। এই জন্য বাংলাদেশ টোটাল আরো 4 নটিক্যাল মাইল বেশি পাইছে। এই হলো এইটুক কালার করার কারণ। এখন বলেন এই কোন ভাগটা আপনারা বোঝেননি? স্যার অগভীর বাংলাদেশে তাহলে কোন জায়গাটা হবে? ওই সেন্ট মহিষপানের মার্টিন কি? পরে না, স্যার কি মহিষপানটা একটু বলেন। কি বুঝলেন না তখন? সেন্ট মার্টিন উপকূল থেকে 25 কিলোমিটার, আর এটা গেছে ও আচ্ছা। 350, 25 কিলোমিটার, মানে 10-12 বা 13-14 নটিক্যাল মাইল। আর এটা গেছে 350 নটিক্যাল মাইল। সেইখানে যাওয়ার পরে ওই গভীরতা দেখে যে আরো 4 নটিক্যাল পর্যন্ত ওই একই সেম গভীরতা আছে, তখন বাংলাদেশ আরো 4 নটিক্যাল মাইল বেশি যেতে পারছে। আর যদি এমন হতো 350-এ যে ওখানে যাওয়ার পরে দেখে যে এরপরে গভীরতা বেড়ে গেছে, আর যেতে পারবে না। এটা সব দেশের জন্য প্রযোজ্য। বলেন আর এই 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 ভাগগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখুন দেখুন, স্যার অগভীর না বলে সমান বললে তো মনে হয় মানে স্যার গভীরতা সমুদ্র পানিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এই কথাটা একটু আবার বলবেন। আরে এটা আর বলবো না, অন্য প্রশ্ন করেন। 2-3 বার এই কথা বলা হয়ে গেছে, একজন তো প্রশ্ন স্যার করেছেন আবার। 2 ভাগে ভাগ করা হয়েছে, ভাগগুলোর একটু নামটা। আর স্যার ওই যে 354 কেন হইল? আপনারা কেন আপনারা কি ছোট মানুষ? কেন এত সাউন্ড আসতেছে? যারা মিউট করেননি তারা কেন মিউট করেননি? আমি যদি স্থায়ীভাবে বন্ধ করে দিই তখন তো আবার কথাই বলতে পারবেন না। যিনি প্রশ্ন করবেন, প্রশ্ন করে আবার মিউট করে দিবেন। এই যে দেখেন, কয়েকজনের জন্য বাকি সবাই সাফারার হচ্ছেন, এখানে প্রায় 100 জন। তো বাকি সবাই তো এই যে সময় নষ্ট হচ্ছে সবার। সবাই একটু খেয়াল রাখেন।
আচ্ছা, এবার এবার বলেন সমুদ্রের পানি কি কত ভাগে ভাগ করা যায়? তাহলে এই দেখেন, এই যে এই এক প্রধানত পানি, সমুদ্রের পানি কি দুই ভাগে, একটা হলো আভ্যন্তরীণ পানি আর একটা হলো সমুদ্রের পানি। ঠিক আছে, এটা কার আইডি থেকে আমি একটু বন্ধ করে দিই। স্যার মহীসোপানের যে গভীরতা আর অগভীর বললেন যে এই কথা 4 বলেন কেন আমি বুঝতেছি না, কি স্যার স্যারের এটা সুন্দর কেন বলতে। আলাদা হয়ে গেল স্যার মহীসোপানের মধ্যে? আচ্ছা, এবার বলেন, ওই যে যিনি যেখান থেকে সাউন্ড আসতেছিল ওটা বন্ধ করছে, এবার বলেন, এখন এখন বলেন। স্যার স্যার এই যে মহীসোপানটা নিয়ে একটু বলেন। গভীরতা বললেন যে স্যার এটা 350, তাই না? তো আমাদের জি, দেশে যেটা আরো আরো 4 মাইলের মতো আমরা নটিক্যাল মাইল, আরো 7 মাইলের মতো 4 7 মাইল না, মাইলের মতো হ্যাঁ স্যার বেশি যেতে পারছে, এটা বলবো। আচ্ছা, এইটা হলো, সেটা আর কেন বলি আরেকবার। মহীসোপানের মধ্যে কেন হলো না? না, ওটাও মহিষোপানে চলে আসছে, আমি কালার করছি আলাদা, কিন্তু ওটাও মহিষোপানেই আসছে। ঠিক আছে, আমি যদি এই কোণার থেকে দাগটা টানি, মনে মহীসোপানে করেন, হ্যাঁ ওটাও মহিষোপানে আসছে। মনে করেন বাংলাদেশ, এই যে এই যে আমি দেখেন এইখান থেকে শুরু করলাম, এইখান থেকে ওরা মূলত এই পর্যন্ত ইইজেড এক্সক্লুসিভ এই পর্যন্ত হলো ওনাদের খনিজ সম্পদ তোলার এরিয়া। এখন বলছে যদি এরপরে ধারাবাহিকতা থাকে, যদি এমন হয় যে এইখানে এই এই অগভীরটা একটু মুছে দিই, যদি এমন হয় যে এইখানে আসার পরে এতটুকু জায়গা ফাঁকা, এইখানে কোনো খনিজ সম্পদ নাই, তাহলে বাংলাদেশের এইখানেই থেমে যেতে হবে যদি ফাঁকা থাকে। ঠিক আছে, আর যেতে পারবে না, খনিজ সম্পদ আর তুলতে পারবে না, মহিষোপানে খনিজ সম্পদ তুলতে পারবে না যদি এরপরে ধারাবাহিকতা না থাকে। কিন্তু বাংলাদেশে ধারাবাহিকতা আছে, থাকার কারণে ওনরা সর্বোচ্চ যেটা যেতে পারে, ওই কনভেনশনে বলা আছে একটা দেশ সর্বোচ্চ যেতে পারবে 350, তা সেটুকু যাই। ওখানে ওরা বলছে আরো যেতে পারে, তা আমরা আরো আসি, এইখানে এসে দেখছি আমাদের আরো খনিজ সম্পদ আছে, আস্তে আস্তে আমরা এই যে 350-এ চলে আসছি। আর একটা ওই কনভেনশনের আর একটা আইন আমরা মানলাম, আমাদের খনিজ সম্পদ আছে। আর একটা ধারায় ওদের ওদের যে আর্টিকেল আছে, আর একটা আর্টিকেলে বলছে আপনি আরো যেতে পারবেন খনিজ সম্পদ তুলতে, যদি এই যে এইটুকু মনে করেন দুই, আগে বলছেন 2000 মিটার এর গভীরতা, এই 2000 মিটার যত দূর পর্যন্ত আরো দূরে আছে সেটুকু আপনি যেতে পারবেন। তা বাংলাদেশ আরো 4 নটিক্যাল, এইটুকু এরও গভীরতা 2000, এই সেম গভীরতা। এই জন্য এই 4 নটিক্যাল মাইল বাংলাদেশ বেশি যেতে পারছে, যার কারণে বাংলাদেশের মহিষোপান হয়ে গেছে 154 নটিক্যাল মাইল হয়ে গেছে, বাংলাদেশের এখন টোটাল 154। এবার বোঝা গেছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে মিস করেছি স্যার। এই যে সংলগ্ন অঞ্চল আর আর আঞ্চলিক 354 জলসীমা হ্যাঁ 354, টোটাল 354, টোটাল রাইট। আমি 154 তো আমরা ওই এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে এরপর 154, কিন্তু মূলত 354, রাইট। এই যে এইখান থেকে টোটাল আমাদের 354। কেউ শুনতে পারেননি, পরে জয়েন করছেন, এই জন্য তো দায়িত্ব অন্যরা নেবে না, আমি বলতে পারি কিন্তু অন্যরা কষ্ট পাবে, আপনারা একার জন্য বাকিদের আবার পিছন থেকে পড়ে আসতে হচ্ছে। তারপরেও প্রশ্ন করেন, অসুবিধা নেই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার এই ছবিতে যেমন ত্রিভুজ আকৃতির সীমানা দেখানো, ওইদিকে যত যায় এইভাবে কি চিকন হয়ে যায় স্যার এরিয়াটা? ওকে, ভালো প্রশ্ন করেছেন। এটা কেন আঁকছি হয়তো একসময় আপনি প্রশ্ন না করলে আমি বলতাম, যেহেতু প্রশ্ন করেছেন আর ভালো হলো। আচ্ছা, অন্যরা প্রশ্ন করেন, এটা বলবো কেন এরকম আঁকা হয়েছে, কেন আমরা এই যে এইদিকে কেন আঁকলাম না, তাই না? এটা প্রশ্ন আসে জি না যে এই জি সোজা স্যার, কেন জি আমরা আঁকলাম। হ্যাঁ, এটা বলবো, একটু জি পরে স্যার, বলতেছি। জি স্যার। এদিকে আঁকলে তো আরো ভালো হতো, আমাদের এই দাগ টাগ টানতে সুবিধা হতো, যদি আমরা এরকম আঁকতাম কত ভালো হতো। আসলে এটা করার সুযোগ নেই, আমি বলতেছি কেন আঁকছি। দেখ স্যার আপনারা ওটা তো মনোযোগ, অন্য দেশের সমুদ্র সীমা, এই জন্য কি আঁকেন নাই? ব্যাপারটা কি এরকম স্যার? হ্যাঁ এই যে, এটা তো কি মায়ানমারের বলছেন, সমুদ্র হ্যাঁ সীমা রাইট, স্যার। রাইট। জি ওটা স্যার। ওটা ওই বাংলাদেশ মায়ানমার মামলার আলোচনা আছে, সেটা আমি বলতেছি একটু পরে। এখন এই 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 যে ভাগগুলো আছে এখানে, ইন্টারনাল ওয়াটার অথবা টেরিটোরিয়াল সি অথবা সংলগ্ন বা কন্টিগুয়াস অথবা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এখন পরীক্ষা যদি আপনাদের আসে, প্রশ্ন আসবে এরকম যে সমুদ্র আইন কাকে বলে, এটা তো পারবেন।
সমুদ্রকে কয়টি ভাগে ভাগ করা যায় আলোচনা করো। আপনার কিন্তু এই প্রত্যেকটা ভাগের আলোচনা করতে হবে। এই যে যেরকম বলবেন যে উপকূল থেকে আমাদের যেখানে বেজলাইন টানা হয়েছে ওই পর্যন্ত সীমানা হলো আমাদের আভ্যন্তরীণ জলসীমা বা রাষ্ট্রীয় জলসীমা, ইন্টারনাল ওয়াটার। এরপরে বেজলাইন কিভাবে টানা হয়েছে ওটাও ব্যাখ্যা করবেন, যে যেখানে ভাটার সময় পানি সর্বনিম্ন যেখানে যায় সেই দূরত্বকে বেস করে বেজলাইন টানা হয়েছে। বেজলাইন থেকে পরবর্তী সীমানাগুলো টানা হয়। বেজলাইন থেকে 12 নটিক্যাল হলো টেরিটোরিয়াল সি, আবার বেজলাইন থেকে 24 নটিক্যাল দূর পর্যন্ত, আমি যেগুলো এতক্ষণ বলেছি কন্টিগিউয়াস জোন, বেজলাইন থেকে 200 নটিক্যাল দূরে পর্যন্ত হলো একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, এবং বেজলাইন থেকে 350, আপনাকে বলতে হবে প্রথমে 350, যদি 4 বেশি না পেতাম 350 নটিক্যাল পর্যন্ত হলো মহিষপান বা কন্টিগিউয়াস কন্টিনেন্টাল সেলফ। কিন্তু বাংলাদেশের ওই যে মহিষপান 350 যাওয়ার পরে আরো অগভীর এলাকা থাকা আরো 4 নটিক্যাল মাইল বেশি পাওয়া গেছে, টোটাল 354। এইভাবে প্রত্যেকটা ভাগের কিন্তু আপনাকে ভাগ করে লিখলে আপনার অ্যান্সার শেষ। পুরা সমুদ্র আইন কিন্তু এর মধ্যে, এই চিত্রের মধ্যেই আছে, আর ট্রাইব্যুনালটা শুধু আলাদা আছে। এছাড়া স্যার বাকি যত প্রশ্ন আসে এর মধ্যে আসবে। সংলগ্ন অঞ্চলটা তাই একটু বললেন স্যার। স্যার এটা কি চিত্র সহ কোনটা? আঁকতে হবে আমাদের? যদি চিত্র সহ নাম্বার বেশি পেতে চান, এটা কি বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে চিত্রটা? বাংলাদেশের না, চিত্র একটু, বাংলাদেশের চিত্র এত পড়া দরকার নাই। এই যে এইটুকু আঁকবেন, এই কই কলম কই গেল, এই যে এই মানে বাংলাদেশের নিচের অঞ্চলটা এইটুকু ওই উপরের দরকার নেই, জাস্ট বাংলাদেশের নিচের অংশ এটা বোঝা যাচ্ছে, এরকম করে মানে এই করে দিবেন। আমি যদি আর একটু এখানে এই দেখাই, মনে করেন আপনি এরকম এঁকে দেন, এই যে শুধু এই যে এই যে দেখেন আমি এঁকে দিচ্ছি, এই এরকম করে 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 এই দেখেন বাংলাদেশের নিম্ন অঞ্চল আমি এঁকে ফেলছি। এবার আপনি এইখান থেকে দাগ টানেন, এরকম করে চিত্র এঁকে বুঝাই দিলে নাম্বার বেশি আসবে। চিত্র না আঁকলে তো নাম্বার বেশি আসবে না। নাম্বার এটা আঁকলে তখন এক্সামিনার বুঝবে না এই স্টুডেন্ট সমুদ্র আইন সম্পর্কে সব জানে। আর এটা যদি আপনি আঁকতে পারেন, আপনি চিত্র দেখেই সব লিখবেন, আপনার মানে প্রশ্ন মুখস্থ দরকার নেই, শুধু এই চিত্রটা মনে রাখেন, আপনার পুরা প্রশ্নের অ্যান্সার এর মধ্যে আছে। আপনি আজকে ক্লাসের পরে বই পড়ে দেখেন আমি যে আলোচনা করছি এর বাইরে কিছু আছে কিনা, সবই ওই বইয়ের মধ্যে এইগুলাই ব্যাখ্যা করে লেখা আছে। স্যার আপনি নেক্সট চিত্রটা একটু গ্রুপে শেয়ার করে দিলেন তাহলে ভালো হবে সবার জন্য। হ্যাঁ দিব কিন্তু এইগুলা বাইরে শেয়ার করা, অন্যদের আমার অনুমতি ছাড়া অন্য কাউকে দিতে পারবেন না, কোনো গ্রুপে বা কোনো ব্যক্তিকে না আমার স্যার অনুমতি ছাড়া। কারণ এইগুলা পিছনে আমার অনেক সময় অনেক শ্রম। এই যে চিত্রটা দেখতেছেন এখানে, এটা যদিও ইসের মানে এআই দিয়ে করেছি, কিন্তু এআই তো একবারে এটা পারে নাই, আমার পছন্দ মতো হয় না। আমার মনে হয় কয়েক ঘন্টা সময় গেছে এই একটা চিত্র আমাকে আনতে, কারণ সে একবার এক এক রকম দেয়। মানে তাও দেখেন লাস্টে এই যে অগভীর পানি আমি খেয়াল করিনি, এখানে বানান ভুল, এক এক সময় বানান ভুল করে, চিত্র ঠিক করতে পারে না, আমি যেভাবে লিখি সেভাবে হয় না, এইভাবে চাচ্ছি তা পারে না। এই করতে করতে আমার কয়েক ঘন্টা সময় গেছে। এখন যদি আপনারা এটাকে মূল্য না দেন তাহলে তো হবে না, আপনাদের মধ্যেই রাখবেন এগুলো। আচ্ছা, নেক্সট স্যার প্রশ্ন। আগে কি চিত্র আঁকবো নাকি আগে বর্ণনা করব পরে চিত্র আঁকবো? আপনি চিত্রটা আগে আঁকলে সুবিধা, আপনি ওই চিত্র দেখে দেখে লিখবেন। আপনি যদি চিত্রটা এঁকে ফেলতে পারেন, ওইটা দেখে দেখে আপনি জি দেখবেন স্যার। আপনি সব প্রশ্ন লিখতেছেন, কোনো বাতি হচ্ছে না। আর চিত্র না হলে আপনার মনে পড়বে, একটু কষ্ট হবে। চিত্র হলে আপনার মনে এইটা যদি থাকে, আপনি যদি শুধু যদি বলে আপনার, আচ্ছা ভালো প্রশ্ন করেছেন, শুধু বললো যে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল আলোচনা করো, কাকে বলে? প্রশ্ন আসলো যে একচেটিয়া, আমি একটু এগুলো মুছি, এগুলো একটু মুছি তাহলে সুবিধা হবে, একটু ক্লিয়ার করি। শুধু প্রশ্ন আসছে যে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল কাকে বলে, তাহলে কিন্তু আপনার এই যে আমরা চিত্র তো আপনার জানা আছে, চিত্র যেহেতু জানা আছে আপনার, এই শুধু আপনি এইটুকু এইটাকে বললেই হয়ে যাচ্ছে। যে সরি এখানে একটু ভুল হয়েছে, এই যে এটা তো ইসে তো বেজ লাইন থেকে হবে, এইখান থেকে এইটুকু আপনার আলোচনা করতে হবে একচেটিয়া অর্থনৈতিক বললে। তখন আপনাকে এই যে এইটা দরকার নাই, এটা দরকার হচ্ছে না, ঠিক আছে? আবার এই যে এটাও দরকার হচ্ছে না, আপনি শুধু এই যে এইটুকু আলোচনা করবেন, আপনার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল শেষ। যদি প্রশ্নে আসে যে কন্টিনেন্টাল সেপ বা মহিষপান আলোচনা করো, তাহলে কিন্তু আপনাকে পুরা একদম এই বেজ লাইন থেকে এই পর্যন্ত আলোচনা করতে হবে। আর এইটা আমরা বাড়তি যে 4 নটিক্যাল মাইল পাইছি, এটা তো অগভীর থাকার কারণে তখন আপনার এই এলাকাটা দরকার নাই, এরকম করে করতে হবে। যদি আসে যে শুধুমাত্র আপনার আসলো যে কন্টিগিউয়াস জোন আলোচনা করো, কন্টিগিউয়াস জোন আলোচনা করতে বললে তখন এই বেজ লাইন থেকে এইটুকু, শুধু আবার এইটুকু আলোচনা করে দিয়েন না, এটা কন্টিগিউয়াস জোন কিন্তু বেজ লাইন থেকে এই পর্যন্ত।
ঠিক আছে, শুধু এইটুকু না। স্যার চিত্র এইভাবে তাহলে যদি বাংলাদেশের শেষ শেষ অংশ থেকে সমুদ্রের এইটুকু আঁকাবো, সাইডে ভারত মায়ানমার এগুলো কি স্যার আঁকাতে যে হবে? বিষয়টা স্যার যে বিষয়টা আলোচনা করতে বলবে সেটা হচ্ছে মূলত প্রত্যেকটা হচ্ছে বেসলাইন থেকে স্টার্ট করে যেটা আলোচনা করতে পারবে সেই রাইট পর্যন্ত আলোচনা হবে। রাইট হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। অন্যরা আশা করি বুঝতে পেরেছেন। অন্য কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার হ্যাঁ, আপনি আসসালামু ঠিক আলাইকুম বলেছেন। স্যার। স্যার আমার একটা কোশ্চেন ওয়ালাইকুম ছিল আসসালাম, স্যার। বলেন। স্যার এটা হচ্ছে স্যার এই যে অগভীর যে 4 নটিক্যাল মাইল স্যার, এইটা মানে বইয়ের ভিতরে ছিল স্যার। এটা হচ্ছে যে সমুদ্র সীমার যে সমতল যে নিচের ভাগ ব্যবহার করতে পারবে আর উপরের ভাগ কিন্তু ব্যবহার করতে পারবে না স্যার, এই ধরনের একটাই ছিল স্যার অগভীর যে না 4 ওই যে বলছে যে নটিক্যাল মাইল স্যার। যদি যদি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলছে যদি আপনি ইয়ে পান, ওই যে খনিজ সম্পদ পান, এইটা তো খনিজ সম্পদের সঙ্গে সম্পৃক্ত। আপনি তো খনিজ সম্পদ না পেলে এই দিকে যেতে পারবেন না, আপনার এইখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইখানেই শেষ হয়ে যাবে। খনিজ সম্পদ পাচ্ছেন বলে যাচ্ছেন, এই যে এইখানে গেলে আপনার শেষ হয়ে গেল। মানে আরেকটা ধারা আর্টিকেলে বলে দিয়েছে যে যদি অগভীর থাকে ওই নিচ দিয়ে, উপর দিয়ে না, নিচ দিয়ে। হ্যাঁ, এই তো স্যার রাইট আপনার স্যার। প্রশ্ন ঠিক আছে, নিচ দিয়ে আর একটু যেতে পারবেন। যদি এখানে এত যে আরো 20 নটিক্যাল একই সমান, কোনো সমস্যা নেই, 20 নটিক্যাল যেত। যদি এমন হতো যে না আর নাই, এখানে যে এর পরে গভীরতা বেশি, তাহলে ওই এই যে টোটাল যে এই এই বেজ লাইন থেকে 350 ওইখানে শেষ করে দিতে হতো। এটা কিন্তু মাটির নিচ দিয়ে, উপর দিয়ে না, পানি দিয়ে না, ওই জাহাজ নিয়ে যাবেন ওরকম না, নিচ দিয়ে। ঠিক আছে। ঠিক আছে, আমি নেক্সট এসে যাই। এটা আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে স্যার মহীসোপানের পরে যে ছোট অংশ আছে ওইটার নাম কি স্যার? ওটাও মহীসোপান, ওটাও তখন মহীসোপানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি জাস্ট ওই এলাকাটাকে বোঝানোর জন্য একটু আলাদা কালার করছি। আসলে কিন্তু আপনার মহীসোপান বাংলাদেশের জন্য বলেছি না তখন, এই যে এই কলম কই, বাংলাদেশের জন্য এখন এই টোটাল এই যে এই পর্যন্ত এটা টোটালটাই মহীসোপান। ঠিক আছে, টেরিটরিয়াল সি আর কন্টিনিউয়াস জোনটা 24 নটিক্যাল মাইল আলাদা করে দেওয়া তো স্যার। জি বলছি যে টেরিটরিয়াল সি যেটা আর কন্টিনিউয়াস জোন যেটা দুটাকে ভাগ করে দেওয়া 24 নটিক্যাল মাইলে স্যার। এখানে দুইটা ভাগ করা না, তাহলে কত ধরবো স্যার? হ্যাঁ, দুইটা ভাগ। 12 মানে 12 এইটা 12, এইটা হলো 12 আর এটা হলো 24। এটা 24, দুইটার মাপই এটা একই 12। হবে, বারবারই হবে না? কেন 12 হবে কেন? এটা তো 24, এটা 12 হবে কেন? এটা তো 24। আপনি 12 ওইভাবে আপনি যেভাবে বলতেছেন আমি বুঝতেছি, ওইভাবে না। 12 তো এইখান থেকে এইটুকু 12, কিন্তু এটা তো আপনি এটা তো শুধু এটা না, এটা হলো এইখান থেকে ধরতে হবে, এই যে এইখান থেকে ধরতে হবে। কন্টিনিউয়াস জোনটা ওই গোড়া থেকে ধরে আসতে হবে। ঠিক আছে, এই জন্য এটা 24। আপনি যদি এইভাবে বলেন যে দাঁড়ান, হ্যাঁ আপনার এটা আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। যদি আপনি এইভাবে ধরেন যে কন্টিনিউয়াস জোন আঞ্চলিক সীমার পরে আরো 12, এটা বলতে পারেন যে আঞ্চলিক সীমার পরে আরো 12। এটা কেন বলবেন? এটা তো এইখান থেকেই 24, এই যে এইখান থেকেই 24, জি স্যার। এই টোটালটাই হলো কন্টিগিউয়াস। এটা এই যে 12 এর একটা নাম হলো টেরিটোরিয়াল সি, আবার আরেকটা নাম ও কন্টিগিউয়াস জোন। এই 12 কন্টিগিউয়াস জোনেও আছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোনেও আছে, মহীসোপানেও আছে, সব জায়গায় আছে। আবার এই অংশটা, এটা শুধু এই যে টেরিটোরিয়াল সির নাম নাই, এছাড়া এর মধ্যেও সব নাম আছে। এরকম করে সামনের দিকে যেতে হবে। স্যার একটা প্রশ্ন আছে স্যার, এটা হলো যে এই এই সম্পদ, যেই সম্পদ, এটা কি ভূগর্ভস্থ এবং পানির নিচে সব, মানে পানির সীমা থেকে ভূগর্ভস্থ পর্যন্ত সমস্ত সম্পদই কি এই মহীসোপান পর্যন্ত এটা প্রযোজ্য হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। স্যার এখন কি সমুদ্র নির্দোষ মানে পড়াবেন অতিক্রম? নির্দোষ অতিক্রম ওটা নিজেরা পড়ে নিতে পারবেন। ওখানে কি কি আছে এক নজর দেখাই দিব। মানে কার কি অধিকার, কিভাবে আপনি আপনি যে আমাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে আসবেন, ওই ইসে কনভেনশনে নিয়ম নীতি বলে দিয়েছে যে আপনি যদি অন্য দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে যেতে পারবেন, আপনাকে এই নিয়ম মেনে যেতে হবে। ঠিক আছে, আপনি যদি তাদের ওই যে আঞ্চলিক সমুদ্রে যেতে চান, এই মানতে হবে। ওই কি মানতে হবে ওইগুলা, ওখানে বোঝার কিছু নাই, ব্যাখ্যা করার কিছু নাই, জাস্ট এক নজর আপনাদের দেখায় দিব।
এটা কই ওই যে সিবেড অথরিটি। আচ্ছা, সিবেড অথরিটি ওই যে দেখেন আইএসএ, ওদের সংক্ষিপ্ত বলে আইএসএ, একটা অথরিটি আছে। ওই যে এতক্ষণ যে আমরা খনিজ সম্পদ মদের কথা বললাম, ঠিক আছে, ওইটা সিবেড অথরিটি নামে একটা অথরিটি আছে। এটা ওই আনক্লস দ্বারা দিয়ে ওই ওই সমুদ্র সংক্রান্ত কনভেনশন দিয়েই গঠন করা হয়েছে। এটা কোথায়, এটা মনে হয় এর সদর দপ্তর কোথায়, এখানে লেখা নাই কোথায় যেন এই সদর দপ্তর। আচ্ছা, এটা দেখি পরে আসে কিনা। স্যার জ্যামাইকা কিংস্টন লেখা আছে। জ্যামাইকা না? আচ্ছা, জ্যামাইকা, তাহলে ওটা জ্যামাইকা তো না, ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আচ্ছা, তো ওখানে ওনাদের সদর দপ্তর। এই এই যে আপনি যে খনিজ সম্পদ তুলবেন, ওই যে আপনাদের মহীসোপান পর্যন্ত সমস্যা নেই, এরপরে উন্মুক্ত সমুদ্র যে যদি আপনি সমুদ্র তুলতে চান, ওখানে খনিজ সম্পদ পান, তাহলে এই অথরিটিকে আপনার একটা দিতে হবে, কমিশন দিতে হবে। ঠিক আছে, আপনার দেশ একচেটিয়া অঞ্চল বা মহীসোপান পর্যন্ত আপনি তোলেন, সমস্যা নাই, আপনাকে কোনো কমিশন দেওয়া লাগবে না। যদি আপনি উন্মুক্ত সমুদ্রে যে খনিজ সম্পদ খনিজ তোলা শুরু করেন, অথবা অন্য কোনো দেশ এসে তুলতেছে, তুলুক, সেখানে তাহলে আপনি ঠেকাতে পারবেন না। উন্মুক্ত সমুদ্রে আপনি আমেরিকার ওখানে যে উন্মুক্ত সমুদ্র আছে, সেখানে যে বাংলাদেশ যে তুলতে পারবে, কোনো সমস্যা নাই, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বলতেছে যে এই যে সিবেড অথরিটি, ওনাদেরকে একটা কমিশন দিতে হবে। ঠিক আছে, এটা একটা ওই যে আন্ত সংস্থা, শিবির অথরিটি। ও জামাইকি, এ তো লেখাই আছে, আমি তো খেয়াল করিনি। এই জামাইকার কিংস্টন আছে। আচ্ছা, তো ওই সেই ওদেরকে দিতে হবে। এখন ওরা দাঁড়ান, এরপরে কি আছে, ওদেরকে যে দিবেন ওই টাকাটা, দেখেন লাস্টে একটা ভালো কথা লিখছে যে ওরা কিন্তু ওই টাকাটা নিজেরা পকেটে ঢুকায় না বা নিজেরা খায় না। ওই টাকাটা ওরা এই উন্নয়নশীল দেশের পিছনে খরচ করে। ওই টাকা উন্নয়নশীল দেশের পিছনে খরচ করে, ওরা ওদের পকেটে ঢোকায় না। সিবির অথরিটির আর একটা আছে, রিসোর্স। রিসোর্স হলো, রিসোর্সটা কি, রিসোর্স লিভিং রিসোর্স, নন লিভিং রিসোর্স, এইগুলা মূলত আসে না, আপনাদের পরীক্ষায় আসে না। আমি এই যে এলএলএম এ পড়েছি, একটার সাথে একটা যুক্ত, তো এই জন্য লিখে দিছি বইয়ের মধ্যে, যে রিসোর্সটা হলো আপনি যে খনিজ থেকে সমুদ্র থেকে সম্পদ আহরণ করতেছেন, মনে করেন উন্মুক্ত সমুদ্র যে আপনি সম্পদ আহরণ করতেছেন, তো সেইগুলোতে আপনার কমিশন দিতে হবে। সেখানে আপনি জীবন্ত জিনিসও আহরণ করবেন, আবার জড় পদার্থ আহরণ করবেন, দুইটাই করবেন। লিভিংটা হলো যেগুলো জীবন্ত, আপনি উন্মুক্ত সমুদ্রে যে মাছ, তারপরে ওই যে কি আছে দেখেন, যে যত প্রাণী, উদ্ভিদ, শৈবাল, স্তন্যপায়ী প্রাণী, তিমি, ডলফিন, যেগুলো আপনি ধরতেছেন, আয় মানে ইনকাম করতেছেন যেগুলো ধরে, এটাকে বলতেছে লিভিং রিসোর্স। আর যে ওখানে যে আপনি যদি খনিজ সম্পদ তোলেন, তামা, তারপরে কি কি ওই যে কি কি এই যে অনেক কিছু এখানে লেখা আছে, অনেক কিছু চিনিও না, কোবাল্ট, নিকেল, সমৃদ্ধ কি, ম্যাঙ্গানিজ, এগুলো ভালো চিনি না। যাই হোক, এগুলো সব জড় পদার্থ, এইগুলো যদি তোলেন, সেগুলো তাকে বলতেছে নন লিভিং রিসোর্স। আর যেগুলো জীবন আছে, সেগুলো হলো লিভিং রিসোর্স। ঠিক আছে, সমুদ্র থেকে যদি তোলেন, এইখান থেকে আচ্ছা তুললেন, তোলার পরে এই যে ওই যে সিবেড অথরিটি বললাম, ওদেরকে ও আচ্ছা, এটা তো দেখতেছি মহীসোপান থেকে ওই যে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, ওর পরের থেকে তুললেই দেওয়া লাগবে। স্যার একটু দেখেন পিছনের এখানে পেজটা, স্যার পিছনের পেজটা আরেকটু, স্যার একটু দেন স্যার, একটু ওটা স্যার ওটা দেন। এটা গ্রুপে, এই পুরো ফাইলটা গ্রুপে দিয়ে দেবো, এখন চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, এইখানে জি দেখেন, আমি তো কারেকশন করতে হবে। এখানে বলতেছে ওই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল, এর পরের থেকেই যদি আপনি তোলেন ওই রিসোর্স গুলা, লিভিং রিসোর্স হোক আর নন লিভিং হোক, মানে জীবন্ত হোক আর মৃত জিনিস যাই তোলেন, মহীসোপান থেকে তুললেও দেওয়া লাগবে, তাই বলতেছে। এখন কিছু ওখানেও নিয়ম নীতি আছে। প্রথম 5 বছর ফ্রি, আপনি প্রথম 5 বছর ওই সিবিএড অথরিটিকে কোনো টাকা দেওয়া লাগবে না। এই যে দেখেন, প্রথম 5 বছর ফ্রি, এটা ফ্রি, টাকা লাগবে না। ষষ্ঠ বছরে যে আপনি যতটুকু সম্পদ আহরণ করবেন, সেটা লিভিং হোক, নন লিভিং হোক, জীবন্ত হোক, জড় হোক, তার টোটাল সম্পদের 1% আপনাকে দিতে হবে।
1% দিবেন ষষ্ঠ বছরে, এইভাবে দেখেন বাড়ছে, এইখানে 1%, তারপরের বছর মানে সপ্তম বছরে 2%, তারপরের বছর অষ্টম বছরে 3%, এইভাবে এক এক বছর গেছে 1% করে বাড়তেছে। আপনি 12তম বছরে যে 7% দিচ্ছেন, বলতেছে এরপরে আর বাড়বে না ওই 7। আপনি যদি 50 বছরও তোলেন তাও সেই 7%, যদি 100 বছরও তোলেন তাও 7%, মানে সর্বোচ্চ 7%, এর বেশি আর আপনাকে দেওয়া লাগবে না। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার। স্যার বলেন। যদি এরকম কোনো দেশ হয় যে মানে তুললো কিন্তু দিল না, তাহলে সেক্ষেত্রে তাকে এনফোর্স বা বাধ্য করার মতো কোনো অথরিটি আছে কিনা? যেহেতু এটা জাতিসংঘের আইন, যে তখন জাতিসংঘের মাধ্যমে মানে সেটাই করবে, ওই অথরিটি জাতিসংঘের মাধ্যমে আদায় করবে। আর আন্তর্জাতিক আইন, আপনি যে প্রশ্ন করেছেন, আন্তর্জাতিক আইন তো আসলে একটা দুর্বল দুর্বল প্রকৃতির আইন। এখানে হলো শক্তের ভক্ত নরমের জম। মনে করেন আমেরিকা কোন একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলো, ওরা বললো আমরা আর মানি না, এটা এটা আমরা মানি না, কে কার্যকর করবে বলেন? রাশিয়া বা পরাশক্তি যারা আছে তারা মানলো না, কে করবে আন্তর্জাতিক আইনটা মানে কার্যকর করা? জাতিসংঘে তো নিজস্ব কোনো নাই, বাহিনী নাই। প্রত্যেকটা দেশের যেমন আর্মি, সেনা মানে নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী থাকে, আবার পুলিশ, র্যাব, আমাদের কত বাহিনী থাকে, ইসের তো নাই, নিজস্ব কোনো বাহিনী নেই যেটা কার্যকর করবে। এই জন্য ওটা কার্যকর করা একটু কঠিন হয়। আচ্ছা, এইভাবে এটা এটা এখানে আর কি প্রশ্ন আছে বলেন? আর একটা হলো, যদি গরিব রাষ্ট্র হয়, এমন রাষ্ট্র হয় যে ওই রাষ্ট্র ওই এর উপরেই চলে, তাহলে সাধারণত তাদেরই দেওয়া লাগে না, তারা এই ফ্রিতেই তুলতে পারে। মানে এরা যদি 20 বছর 30 বছরও তোলে তবুও ফ্রি, যদি উন্নয়নশীল দেশ হয়, মানে তারা এর উপরে নির্ভরশীল, এরকম যদি হয়, তাহলে তাদের আর মানে ওই 5 বছর ফ্রি না, তাদের জন্য সারা জীবনই ফ্রি, যতদিন তুলবে ফ্রি। এটা হলো ওই সিবেট অথরিটিকে দিতে হয়, ওরা ওই টাকাটা সারা বিশ্বের গরিব দেশগুলোতে বন্টন করে যেখানে যেখানে প্রয়োজন। স্যার আমরা ওই যে মহীসোপান পর্যন্ত ত্রিভুজ আকৃতির মতো কেন গেলাম, ওইটা বলছিলেন, বলবেন আর কি পরে? কি প্রশ্ন? ওই যে মহীসোপান পর্যন্ত আমরা যে গেলাম, মানে ত্রিভুজের মতো হয়ে গেছে যে একদম কোনাকুনি গিয়ে শেষ হলো, শেষ প্রান্তে গিয়ে, মানে এটা কেন হইলো পরে বলছিলেন আর কি, যেটার এটার একটা ব্যাখ্যা আছে। ওই যে বলবেন আর কি? হ্যাঁ, কোনাকুনি, ওটা তো ওই যে মামলা, ওটা ওই যে বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, দুইটা মামলা আছে, ওইটা নিয়ে একটু কথা বলবো, ওইখানে আছে। আচ্ছা, এখানে কিছু ছোট ছোট সংজ্ঞা দেয়া আছে, মিনারেল, সারপ্লাস, লক কান্ট্রি, ওইগুলো বুঝবেন। সারপ্লাস হলো ওই যে এই সমুদ্র থেকে ইয়ে করছেন। আচ্ছা, এরিয়া, এরিয়া হলো সমুদ্রের, আচ্ছা এরিয়া হলো সমুদ্রের, আপনি যে যখন সমুদ্রের নিচে যাচ্ছেন, যেতে যেতে এক পর্যায়ে যে মাটি বাঁধবে না, সে মাটিটাকে বলে সি বেড। কি কেন কোথায় সি বেড বলে, পিইডি, সি বেড। ওই যে আপনি সমুদ্রের নিচে যাচ্ছেন, যেতে 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 মাটি বেঁধে গেছে, আর এরপরে মাটির ভিতরে যখন ঢুকে যাবেন সেটাকে বলে সাব সয়েল, SUB, সাব, SOIL, সাব সয়েল। এই দুইটাকে মিলায়, দুইটাকে মিলায় বলে হচ্ছে, এই 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 জায়গা থেকে যদি সম্পদ আহরণ করা হয় সেটাকে বলতেছে মিনারেল। আর এই দুইটা জিনিসকে একসাথে বলে এরিয়া, এটাকে বলে এরিয়া। সিবেটটা নিশ্চয়ই বুঝেছেন, যখন সমুদ্রের গভীরে আপনি যাচ্ছেন, ওই যে মহীসোপানের বাইরে ওইদিকে, এই আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এখানে না, নিচে যেতে যেতে যখন আপনি মাটিতে স্পর্শ করতেছেন তখন সেটাকে বলতেছে সিবেড। যখন মাটির নিচে চলে যাচ্ছেন, ভিতরে ঢুকতেছেন, তখন সেটাকে বলতেছে সাবসয়েল। আর এই সিবেড এবং সাবসয়েল এই দুইটাকে মিলায় একসাথে বলে এরিয়া। এখানে লক কান্ট্রি আছে। লক কান্ট্রি হলো যে দেশের কোনো নাই, সমুদ্র উপকূল নাই, এই যে ভুটান, আফগানিস্তান, ওদের কোনো সমুদ্র সীমা নাই। যাদের সমুদ্র সীমা নাই তাদেরকে বলা হয় লক কান্ট্রি। আর ভৌগোলিক, জিওগ্রাফিক্যালি ডিসেবল বা ভৌগোলিক ভাবে বঞ্চিত দেশ বলা হয় যে সকল দেশের সমুদ্র আছে কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন নাই। আমরা একটু আগে পড়লাম যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন হলো কত কিলোমিটার, 200 নটিক্যাল পর্যন্ত। এখন মনে করেন একটা দেশের, একটু সাদা পেজে যাই, এটা একটু চিত্র এঁকে দেখায়। মনে করেন এই দেখেন, একটা চিত্র এঁকে দেখালে বুঝতে সুবিধা হবে। মনে করেন এই যে একটা সমুদ্র, এই যে বইয়ের মধ্যে আছে এরকম, এইটা এই যে উল্টো আঁকা হয়ে গেল।
মনে করেন এই যে একটা সমুদ্র, ঠিক আছে? এখন এইখানে এই যে একটা দেশ, এই যে আরেকটা দেশ, এই যে একটা দেশ, এই একটা দেশ, এইগুলো সব দেশ, এক একটা দেশ। এখন এ এইখান থেকে এইখানে মানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন পাবে কোথায়? এর মনে করেন এইখান থেকে এইটুকু হলো 20 নটিক্যাল মাইল। তো এর তো এদিকে আর যাওয়ার জায়গা নাই, এরপর তো আরেকটা দেশ, আবার এই দেশও তো এদিকে আসবে, এই দেশ এইদিকে যাবে, এই দেশ এদিকে যাবে, আবার এই দেশ এদিকে আসবে, এই দেশ এদিকে যাবে, দুইজন যাবে। তো মনে করেন এক একজন ভাগে পাচ্ছে, অর্ধেকের বেশি তো যেতে পারবে না। এক একজন মনে করেন 10 নটিক্যাল ভাগে পাইছে, এর তো আর নাই। পাবে কোথায়? অথবা এই যে এই দেশটা এ মনে করেন এইদিকে না হয় পেলো, বুঝলাম, এইদিকে পেলো, এইদিকে পেলো, এই যে এই দেশ কোথায় পাবে? এই দেশ আর এই যে এই দেশ, এরা কোথায় পাবে সেই 200 নটিক্যাল? এদের কিন্তু সমুদ্র, অথচ এটা কিন্তু সমুদ্র, এই যে এটা কিন্তু সমুদ্র, ওদের রাষ্ট্রীয় সীমার সাথে সমুদ্র আছে, কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন নাই, ওই অল্প একটু সীমানা আছে। এদেরকে বলা হয় জিওগ্রাফিক্যালি ডিসেবল কান্ট্রি, অর্থাৎ ভৌগোলিকভাবে অক্ষম, এই বলা হয়। ওই সংজ্ঞাগুলো এগুলো পড়বে, এগুলা ইজি ব্যাপার, শুধু ওই চিত্রটা ভালো করে বুঝলে এই বাকিগুলা আশা করি আরো সুন্দর করে বুঝবেন। এরপরে কি আছে? এগুলো তো পড়লাম। সারপ্লাস হলো ওই যে যদি বেশি থাকে, সারপ্লাসটা হলো যে আপনি ওই সম্পদ তুলেছেন, আপনার দেশের জন্য যা লাগবে তার চেয়ে বেশি, সেটাকে বলতেছে সারপ্লাস। অথবা এমন একটা জিনিস তুলতেছেন, গ্যাস তুলতেছেন, যেটা আপনার দেশে প্রয়োজন নাই, সেটা আপনার জন্য সারপ্লাস হিসেবে গণ্য হবে। এগুলো সারপ্লাস। ইট লস। আজকে আমি এখানে শেষ করব না চালা যাব, বলেন? আর শেষ করে দেন স্যার, এটা থাক স্যার, হবে এটা না স্যার, পড়লে ওই মাথাটা সমুদ্রে একবারে এত মনে থাকবে না স্যার, শেষ করে দেন। ওকে, ঠিক আছে, তাহলে স্যার আমরা আরেকটা এরপর জিনিস নেন স্যার, আজকে আর হবে এই না চার স্যার, এত মাথার মধ্যে থাকবে না স্যার। স্যার সমুদ্রের সীমানাটাকে স্যার একবার রিপিট করবেন, ওই যেটা আপনার যে কোনাকুনি ভাবে একটা চিত্রটা আঁকছেন যে, আর এই দিয়ে যে অংশটা